স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই জয়েন হয়ে গিয়েছে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতদিন কোন টপিকের আলোচনা হয়েছিল? স্ট্রেসার ডাউনলোড দিয়েছিলেন। লিনাক্সের। জি, স্যার লিনাক্সের কনফিগারেশন করা শিখিয়েছিলেন স্যার। ওকে, লিনাক্সের এক্সাম কি হয়েছে? না, কোনো এক্সাম জি হয়নি। না, আচ্ছা আচ্ছা, না কোনো এক্সাম হয়নি। ওকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নেই, পরে দেখা যাচ্ছে। উম, তো এখানে যারা আছেন, মানে প্রথমে 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একজন একজন করে একটু রেসপন্স করবেন। 17 9 15। ভাই 10 4 আফরিন জেবা। তন্ময় সরকার। হ্যাঁ ভাইয়া। গত 2 ক্লাসে ছিলেন না? হ্যাঁ, আমি ক্লাস 2 এ ছিলাম, ক্লাস 3 এ ছিলাম না। ওকে, ক্লাস 2 এর অ্যাটেন্ডেন্সও তো নেই। ওই ক্লাস 2 থেকে আপনি ওই দিন অ্যাটেন্ডেন্স নেন নাই, ক্লাস 3 থেকে শুরু করেছি। স্যার আপনি হচ্ছে ক্লাস 3 এর সময় জিজ্ঞেস করছিলেন যে আপনারা ক্লাস 2 তে ছিলেন না কেন, উনি ক্লাস 3 তে ছিল না, তাহলে তো উনি বলে উনি যে ক্লাস 2 তে ছিল কেন। আমি ক্লাস 2 তে একটু আমি পরে ঢুকছিলাম। ওকে, অ্যাটেন্ডেন্স মিসিং। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ওয়ালাইকুম আছি। আসসালাম। কত? ভাই ভাই 11 ভাইয়া 35। আমার আমারটা মেবি 35 ছিল খুব সম্ভবত। একটু আমি ভাইয়া ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সবগুলোতে ছিলাম, কিন্তু লাস্ট ক্লাসে মানে যেদিন আপনি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছিলেন ওই দিন আমার মাইকটা অন হচ্ছিল না। এই জন্য আমি আপনাকে বলতে পারিনি যে আমি ক্লাস আছি, বাট আমি ভাই ফুল ক্লাসে হ্যালো। ছিলাম। ভাই 21। হ্যালো।
দাঁড়ান, স্যার, যাচ্ছি। আপনারটা পরে দেখছি কেমন। এখানে যারা আছেন স্যার আমার এই 14 27 ভাই 19 যাচ্ছি যাচ্ছি স্যার আমি একটু যাচ্ছি কথা নিচের দিকে বলতাম। দাঁড়ান, এখানে যারা আছেন আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, এর ভিতরে স্যার যারা আমার আছেন। স্যার কাইন্ডলি আমার একটু কথা শুনতেন যদি। আমার একটু সমস্যা ছিল, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ক্লাসই অ্যাটেন্ড করতে পারিনি, আমি ঢুকতেই পারিনি। আজকে প্রথম স্যার, আমার নাম কমলচন্দ্র মহন্ত। যদি একটু ওই নাম্বারটা একটু যদি বলতেন। স্যার আপনার কথা আসতেছে না। স্যার আমি ও, আমার কথা কমলচন্দ্র শুনছেন? মহন্ত। জি জি, আমি কমলচন্দ্র মহন্ত। আমি প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি স্যার। মানে কিভাবে ক্লাসে আজকে অ্যাটেন্ড। আমি আজকে অ্যাটেন্ডেন্স দিয়েছি, যে আজকে চতুর্থ ক্লাস, আজকেটা দিয়েছি। আর প্রথম স্যার দিন আমার সবাইকেই অ্যাটেন্ডেন্স স্যার দিয়েছিলাম প্রথম দিন। আমার আমার কত স্যার, সিরিয়াল নাম্বার কত? আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 7। 7, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমি যে তিন তিন দিন যে ক্লাস করতে পারলাম না, সেটা মানে কিভাবে কভার করতে পারবো? এখানে অ্যাটেন্ডেন্সে মার্কস দেওয়ার সুযোগ নেই, বাকিগুলো মিস দিয়েন না, ঠিক আছে স্যার, আজ তাহলে থেকে আর miss- এবারে যে ঠিক হয়ে যাবে তাহলে। জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার 37 রোল। হ্যাঁ, যাচ্ছি। দাঁড়ান, এইখান থেকে যদি আর কেউ বাকি থাকেন 2 থেকে 19-এর ভিতরে একটু। জি স্যার রোল 6 ওকে, আর কেউ? ভাই আমি 35। হ্যাঁ, 25-এ যাচ্ছে। এক মানে সিরিয়াল করে যান, তাহলে কি হবে, আপনারাই নাহলে গুলিয়ে ফেলবেন কি অবস্থা। স্যার 3 সেরি মাস্টার, হ্যাঁ স্যার আপনি এতদিন স্যার কই ছিলেন? স্যার সেকেন্ড ক্লাসে ছিলাম, থার্ড ক্লাসে ছিলাম, তো থার্ড ক্লাসে মাইক অন হচ্ছিল না। অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে বিগত কয়েকটা ব্যাচে যেটা দেখতে পাচ্ছি, কিছুদিন ক্লাস করার পরে অনেকেই ক্লাসে থাকে না। যেমন এই যে ব্যক্তি প্রথমে, যে নাম আলামিন, ওনাকে একদিন আমি ক্লাসে দেখিনি। ওনার কেন উনি ক্লাসে নেই আই ডোন্ট নো। কিছু মানুষের অনেক টাকা পয়সা, ক্লাসে একদিন মানে ক্লাসে আসসালামু আলাইকুম পড়ছে স্যার। তারপরে আমি হারিয়ে যায়। এই যে আলামিন মেবি হচ্ছে যে আপনার সাথে কথা বলতে যাচ্ছিল, আমি শিওর না ইনি কিনা। তো যদি সেম পার্সন হয়, আলামিন নামে যদি হয়, উনি হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। উনি 7 দিন মাদ্রাসাতে থাকেন, আর হচ্ছে যে বৃহস্পতিবার রাত্রে মেবি বাড়িতে আসেন। আপনার সাথে হয়তো কথা বলতে যাচ্ছিল বারবার, এই হ্যাঁ জন্য হ্যাঁ, গ্রুপে জি মেবি জি, আপনাকে নক করছি। হ্যাঁ আপনাকে অনেকবার মেসেজ দিছিল, কিন্তু আপনি মানে ছিলেন না মনে হয়। কিন্তু আমাকে মেসেজ দিয়ে কি, লাইভ ক্লাসে এই টাইমে যদি সে উপস্থিত না থাকে, আমার এখানে কি করার আছে বলুন। তার একটা যদি ইস্যু হয়, যেমন আপনারাই দেখুন, আপনাদের প্রথম সেকেন্ড ক্লাসটাতেও লিনাক্স নিয়ে কতজনের কত ইস্যু হয়েছিল, তাই না? গতদিনও তো কতজনের প্রবলেম হচ্ছিল, এই স্ক্রিন শেয়ার করে করে দেখাচ্ছে। লাইভ ক্লাস মানুষ কেন করে? লাইভ ক্লাস করে এই লাইভ সাপোর্ট, সরাসরি প্রশ্ন উত্তর করার জন্য। যদি ক্লাস রেকর্ডে ভিডিওই দেখতে হয়, ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে, আমার চেয়েও অনেক ভালো কন্টেন্টের অনেক ভিডিও আছে, সেগুলোও তো দেখা যায়, তাই না? যদি এমন অসুবিধা হয়, সেক্ষেত্রে লাইভ ক্লাস করা কোনো দরকার নেই, অযথা টাকা পয়সার ওয়েস্ট করা। ওকে, যাই হোক,
যেটা বলছিলাম যে স্যার হ্যাকিং এর ক্ষেত্রে যেটা হয়, হ্যাকিং জিনিসটা খুব অ্যাডভান্সড। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, প্রথম ক্লাসেও বলেছি, একটু ডিফিকাল্ট লাগবে, একটু কঠিন লাগবে। হ্যাঁ, বুঝতে ক্লাসে দেখবেন অনেক কিছু বুঝে উঠতে পারছেন না, বা একবার ক্লাস দেখে বুঝে উঠতে পারছেন না, বাসায় ওই একই টুল 2-3 বার প্র্যাকটিসের পরে গিয়ে হয়তো বুঝতে পারবেন। তো এই জন্য মানে শিক্ষার্থীরা সবচেয়ে কমন যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ক্লাস করা ছেড়ে দেয়। এই কাজটা আপনারা ভুলেও করবেন না। যেদিন থেকে আপনি ক্লাস করা ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, সেদিন জেনে নিবেন ওদিন থেকে আপনি হেরে গিয়েছেন, লাইফের কাছে হেরে গিয়েছেন। লাইফ আপনাকে একটা কঠিন স্ট্রাগলে ফেলেছে, আপনি হেরে গিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন। এই কাজটা করবেন না। আর আরেকটা যেটা হয়, প্রত্যেক ব্যাচে বারবার বোঝাই, নিয়মিত বোঝাই, তারপরও ক্লাসে অনেক মানুষ থাকে না। আজকে আহ, যদিও ব্যাচে প্রায় 51 জন শিক্ষার্থী, সেখান থেকে মাত্র আমার 2টা অ্যাকাউন্ট যদি বাদ দেই, কত 39 জন ক্লাসে আছে, বাকিরা নাই, মানে আগেই নাই ক্লাসে। যাই হোক, যেটা সবাইকেই মানে ডিসক্লোজার যেটা দেই সেটা হচ্ছে যে পরপর 3 ক্লাসে যদি আমি কারো অ্যাটেন্ডেন্স না দেখি, যে পরপর 3 ক্লাসে নাই, না, এমন যদি হয় যে আসলেই সে খুব অসুস্থ, আমাকে কোনো মেডিকেল সার্টিফিকেট এবং নেসেসারি ডকুমেন্ট শেয়ার করতে পারে, শুধুমাত্র সেই সিনারিও ব্যতীত অনেকে আছে মানে এরকম ফালতু রিজন দেখিয়ে ক্লাস করবে না লাইভ ক্লাসে, তাদেরকে পরপর 3 ক্লাসে যদি আমি অ্যাটেন্ডেন্স না দেখি, কি করবো, 5th ক্লাস থেকে আমি তাদের আর কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট করব না। ওকে, যদি আপনার 3 ক্লাস মানে কি পুরো একটা সপ্তাহ, এবং মাঝে মধ্যে কিন্তু আপনাদের হয় যে 1 সপ্তাহেরও বেশি হয়, যেমন গত সপ্তাহেও তো লাস্ট ক্লাসটাই তো সম্ভবত আপনাদের নিতে পারিনি যতদূর মনে আছে, তাই না? তো কি হয় যে প্রায় 2 সপ্তাহ লেগে যাচ্ছে আমাদের 3টা ক্লাস করতে। সেখানেও যদি মানুষ পরপর 3 দিন ক্লাসে উপস্থিত না থাকে, উপস্থিত না হয়, আমি তাকে পরবর্তীতে আর কোনো অ্যাটেন্ডেন্স দিব না। ওকে, অ্যাটেন্ডেন্সে নো মার্কস। হ্যালো স্যার, ভাইয়া হ্যাঁ, আমি বল। হচ্ছে আজকে বলছি স্যার প্রেজেন্ট যে আছি আমি কিন্তু প্রেজেন্টটা দিতে পারি নাই। প্রেজেন্ট কেন দিতে পারেননি? আমি হচ্ছে মাত্র জয়েন করেছি তো আমার একটু নেটের প্রবলেম হচ্ছিল। না, আজকে আজকে আপনাদের ওই এখনো যায়নি, নিচে আরো অনেকেই বাকি আছে, আমি যাচ্ছি সে অংশে, সেটা নিয়ে অসুবিধা নেই। স্যার স্যার আমি হ্যাঁ, কিন্তু বল বল। সেকেন্ড আর থার্ড ক্লাসে ছিলাম, কিন্তু থার্ড ক্লাসে আপনি অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন আর আমার মাইক অন হচ্ছিল না তো। বুঝিনি, তিন থার্ড নম্বর ক্লাসে রোল। আপনি ছিলেন? আমি তখন নাম হ্যাঁ স্যার, দেখেছি, তখন কোথায় ছিলেন আপনি? মাইকটা অন হচ্ছিল না স্যার। সেকেন্ড ক্লাসে আচ্ছা, ছিলাম। আচ্ছা, মাইক্রোফোন ইস্যু ছিল। হ্যাঁ, মেসেজে 3 নম্বর রোল। জানিয়েছিলেন? না স্যার, মেসেজ জানেন। মাইক্রোফোনে ইস্যু হলে একটু মেসেজে জানাবেন, কেমন? ওকে স্যার। আজকের মতো দিচ্ছি অ্যাটেন্ডেন্স, কিন্তু নেক্সট টাইম থেকে এমন যেন না হয়। ওকে, ওকে ঠিক আছে। স্যার, সেকেন্ড সেকেন্ড ক্লাস স্যার। সেকেন্ডে ছিলেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, আমি এবার নিচে নামি। 20 থেকে 37 যারা আছেন, কত? 28। থার্ড। 32 সবাই একসাথে না বলে 1 বাই 1 বলেন না। 28। হ্যাঁ, 28, তারপর 23 21 29 37 32 25 34। স্যার চ্যাটে কিছু মানুষ সিরিয়াল নাম্বার লিখতেছে। 26 24 31 31 দিয়েছি তো আমি। 26 30। ভাই আমি 35। ভাই আমি লাস্ট ক্লাসে ওই যে আমার পিসি দিয়ে আসলে ভাই জুম কেমনে করতে হয় জানি না, তো ওই জন্য আমি অন করতে পারতেছিলাম না, বাট আমি সব ক্লাসে ছিলাম। ভাইয়া 33 এমডি মনিরুল ইসলাম। লাস্ট ক্লাসে জি ভাই পরে ছিলাম, ছিলেন, অবশ্য মোবাইল লাস্ট ক্লাসে দিয়েছিলেন? ছিলাম। না ভাই আমি পিসি দিয়েছিলাম, কিন্তু ভাই আমার পিসি আমি ইয়ে করতে পারতেছিলাম না।
মানে আমি আসলে জুম সবসময় মোবাইলে করে অভ্যস্ত তো, বাট পিসিতে এখন কিভাবে, এখন তো ধরেন বুঝে গেছি সব, তখন বুঝতেছিলাম না। বাট আমি ছিলাম ভাই, আপনি ওই যে স্টেচার এর ইয়ে পড়াইছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি। তো কালকে অ্যাটেন্ডেন্স লাস্ট স্যার ক্লাসে অনেকে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিচ্ছে 33, 34। 34, ভাইয়া 39। সেকেন্ডটাতেও ছিলাম ভাইয়া, 35 ভাইয়া সেকেন্ডে ছিল। 33 এমডি মনিরুল ইসলাম। 34ও লেখছে। চ্যাটে লেখছে, 34? চ্যাটে লেখছে একজন। ও আচ্ছা। এস এম মস্তিউনুর রহমান, একটু আমাকে বলবেন গত দুই ক্লাসে আপনি নেই, প্রথম ক্লাসেও ছিলেন কিনা জানি না, সবাইকে অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম। স্যার আপনি তো তৃতীয় ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করছিলেন। হ্যাঁ হ্যাঁ। আমি প্রথম দুইটা ক্লাসে প্রথম থেকেই ছিলাম, তৃতীয় ক্লাসে আমার একটু লেট হয়ে গেছিল আসতে, এই জন্য আর কি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি তৃতীয় ক্লাসে। আমি আপনাকে মেসেজ দিছিলাম মেসেঞ্জারে। গ্রুপে? না স্যার, আপনাকে স্পেশালি মেসেজ দিছিলাম। তাহলে তো মেসেজ রিকোয়েস্টে আছে, দেখা না হয়নি। স্যার, আপনি দেখছেনও, আপনি মানে সিন করছেন। হতে পারে, কারণ অনেক ব্যাচের স্টুডেন্ট মেসেজ দেয় তো, সবাইকে আসলে মনে রাখা কষ্ট। যাই হোক, ওকে। শাহেদ আহমেদ আছেন কি ক্লাসে? রেগুলারই তো ছিলেন, আজকে নেই? আচ্ছা, নিচে নামি। 36 থেকে আমাদের লাস্ট, অর্থাৎ 52 পর্যন্ত। ভাইয়া 44 দিন। স্যার 40। 44। 38 আছেন? জি ভাইয়া আছে। ওকে, এরপরে স্যার 41 আছে। 39। 39 আর 41? জি স্যার, সেকেন্ড ক্লাসেও ছিলাম। থার্ড ক্লাসে ছিলেন না? না স্যার, থার্ড ক্লাসে ছিলাম না, সেকেন্ড ক্লাসে ছিলাম। 39। চ্যাটে লেখছিল। 49। 45। ভাই 50। তো কয়েকজন ইকো হচ্ছে, আমি সবাইকে মিউট করলাম, একজন একজন করে একটু। স্যার 46। 46। জাহিদুল ইসলাম, আপনারও তো অ্যাটেন্ডেন্স নেই গত দুই ক্লাসে। স্যার দেওয়া হয় না আর কি, মানে আমি ছিলাম আর কি, একটু নেটের প্রবলেম ছিল তো, বারবার ইয়ে হয়েছিল। ভাই কতদিন 50। ছিলেন ক্লাসে? জি স্যার। স্যার আপনার কথা শোনা যায় না। হ্যালো। হ্যাঁ, এখন যাচ্ছে। ওকে, বলুন আর কে কে আছেন? হ্যাঁ 51। 40। স্যার 46 আগের ক্লাসে ছিলাম স্যার। তার আগে কে দিলেন 40? জি স্যার। আপনার আপনার তো গত দুদিন অ্যাটেন্ডেন্স নেই। আমি একটা ক্লাস করি নাই, আর একটা ক্লাসে দিতে পারিনি অ্যাটেন্ডেন্স। ওকে, একটু রেগুলার হবেন কেমন? 46। 46 বলছিলেন একটু আগে নাকি? জি স্যার, আগের ক্লাসে ছিলাম স্যার। অ্যাটেন্ডেন্স দেননি গতদিন? না 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 না, অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না আর কি, ছিলাম আর কি। না না, যেদিনেরটা সেদিনই অ্যাটেন্ডেন্স দিতে হবে, পরে গিয়ে আমি এলাও করবো না। একদমই স্পেশাল কেস যদি হয় যে একান্তই যেমন একজনের মাইক্রোফোন ইস্যু ছিল বা একান্তই বুঝতে পারেনি কিভাবে মাইক্রোফোন অন করতে হবে, সেক্ষেত্রে কনসিডার করা যায়। ওকে, নাহলে না এই যে ওইটা কি, সবারই কিন্তু ক্লাসের টাইম ব্যয় করে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সেটা মানে একদম টাইম, রিয়েল টাইমেই এটা দিতে হবে।
আচ্ছা, এটা শুরুতে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়, রাইট? হুম হুম হুম। ও আচ্ছা। ভাইয়া 42। কত বললেন? 42। 42। ওকে। জি। 47। যে যে এরকম অ্যাটেন্ডেন্স দেখলে খুব ভালো লাগে, মানে একটা মনের ভিতর শান্তি লাগে যে এই মানুষগুলো প্রতিদিন নির্দিষ্ট টাইমে ক্লাসে জয়েন করছে। আচ্ছা, যাই হোক, এরপর কি বলেন, কত? 47। 47। ওকে। আর কেউ আছেন বাকি? চ্যাটে কয়েকজন বলেছেন একটু, অনেকগুলো 34, 33, 40 এগুলো দিয়েছি যতদূর মনে পড়ে, আবার দেখি। 34, 33, 40 এগুলো দিয়েছি। স্যার আপনি আলামিন নামে যাকে খুঁজছিলেন সে প্রেজেন্ট আছে, তার মেবি মাইক অফ। মাইক অফ? চ্যাটে কিছু বলেছে নাকি? কই, না, চ্যাটেও কোনো সারা শব্দ নেই। আচ্ছা, যাই হোক। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার একটা ফোন কল এসেছিল যার কারণে মিউট হয়ে গিয়েছিল। আচ্ছা। ওকে, আমরা আমাদের আজকের আলোচনা স্টার্ট করব। লিনাক্স এর আলোচনা গতদিন করেছিলাম। মাঝে মধ্যে আমার নেটওয়ার্কও ড্রপ করে, হ্যাঁ, মাঝে মধ্যে হঠাৎ যদি শব্দ না পান একটু কিছু সময় অপেক্ষা করবেন। কেউ একজন একটু মেনশন করবেন যে শব্দ পাওয়া যাচ্ছে না, বাকিরা একটু অপেক্ষা করবেন। নেটওয়ার্ক স্বাভাবিক হলে আবার দেখা যাবে কথা শুনতে পাবেন আমার। না থাকে তাহলে আজকের মতো এখানেই রাখি। হ্যাঁ, জি ভাই, আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আর বলবো আমার এটা বলছেন। সবাই একটু খেয়াল করে মিউট রাখবেন, কেমন? না হলে আমারও মনোযোগ নষ্ট হয়, বাকিরাও বিরক্ত হয়। কেমন? একটু মিউট রাখবেন। ওকে, আমরা লিনাক্সের আলোচনা কিছু দূর করেছিলাম। লিনাক্সের আর কারো কোনো ইস্যু কি হয়েছে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা প্রবলেম ওয়ালাইকুম হয়েছিল। আসসালাম। হ্যাঁ, বলুন। আমার প্রবলেম হয়েছিল যে লিনাক্সের যে আপনার কিওয়ার্ড গুলা যে জুম ইন করা হয় বাকি হচ্ছে কতটুকু বড় ফন্ট সাইজ বড় ছোট করা হয়, ওইটা প্রথম দিন যখন সেট করছিলাম তখন মোটামুটি বড় ছিল, কিন্তু গত 2 দিন আগে কি হয়েছিল যে এখন ফন্ট চেঞ্জ করতে পারতেছি না। আপনি প্রেফারেন্সে গিয়ে তারপরে মডিফাই করেছিলেন নাকি জি 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 মাউসের স্ক্রল বার দিয়ে? জি জি মডিফাই করছিলাম কিন্তু হচ্ছে না। আমি স্ক্রিনটা শেয়ার ওই, দিচ্ছি আমার। হ্যাঁ, শেয়ার দেন দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার পাশে সম্ভবত কেউ কার্টুন দেখছে। এই তপেদা তপেদা এই তপেদা
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রবলেমটা একটু দেখিয়ে এমনি আপনার পরে। আচ্ছা, কি কি প্রবলেম হয়েছে আপনার, কি নিয়ে? আমার প্রবলেম হচ্ছে যে লাস্ট ক্লাসে যে সেটার আপনি ডাউনলোড করতে বললেন, হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হ্যাঁ। করেছিলাম, প্রথম দিন রানও হয়েছিল, সেকেন্ড টাইম আর রান হচ্ছে না। আচ্ছা, দেখছি দেখছি। ওকে, থ্যাংক ইউ। ভাই আমার একটা ইস্যু ছিল। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি। আপনারা সবাইকে উদ্দেশ্য করে ক্লাসে যখন স্ক্রিন শেয়ার দিবেন, চেষ্টা করবেন আপনাদের ব্যক্তিগত ফাইল ফোল্ডার বা ইনফরমেশন যাই আছে এগুলো যেন দেখা না যায়, হাইড করে বা ক্লোজ করে। কারণ আমাদের এই যে ক্লাসে ভিডিও, এগুলো কিন্তু প্রাইভেট থাকে না। হ্যাঁ, মানে আমি এমনও মানুষ পেয়েছি ব্যাচে ভর্তি হয়ে এসে বলছে যে আগে আমার কোর্স ভিডিও তারা দেখে এসেছে। কোথায় পেয়েছে? যে বিভিন্ন মানুষ নাকি আমার এই ভিডিও রেকর্ড গুলো অনলাইনে সেল করে বেড়ায় 99 টাকায় বা এরকম, বা যেটা হয়। আমাদের এই যে ভিডিও, এগুলো শুধু ব্যাচের ভিতরে সীমাবদ্ধ থাকে না, অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে, অনেকে আছে সেল করে। এবং আমি এমনও দেখেছি ইউটিউবেও নাকি আপলোড করে রেখেছে পুরো প্লে লিস্ট ধরে। তো প্রাইভেসি থাকে না এবং আপনাদের ইনফরমেশন মিস ইউজ হতে পারে। সবাই একটু সৎ থাকবেন স্ক্রিন গুলো শেয়ার করার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার মানে ফুল কোর্স পাইছিলাম ওকে, বলুন। সম্ভবত 2-1 বছর আগের। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, এই যে এটা 16 করে দিচ্ছি। হ্যাঁ, দেন। এই যে এখানে 11 থেকে গেল, আমি ওকে দিলাম কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তারপর আবার দিন তো, আবার দেন দেখি। এভাবে না হলে কন্ট্রোল শিফট আর প্লাস বাটন চাপ দিয়ে ধরে দেখতে পারেন। না, কন্ট্রোল শিফটে যেটা, ওটা তো টেম্পোরারি সলিউশন, প্রত্যেকবার আপনাকে এক্সটেন্ড করে করে নিতে হবে। জি, ওটা আমি করা যায়, পার্মানেন্টলি কিন্তু চাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওনার এখানে যেটা ইস্যু হচ্ছে, খুব সম্ভবত এটা কালি লিনাক্স এর কোন একটা ইন্টারনাল প্রবলেম। তারপরে যে নরমালি আরেকটা যেটা হয়, জিনিস দেখাচ্ছি আমি। আহ, এই যে আমার এখানে কালি লেখাটা আগে একসাথে ছিল, এই যে এখানে যেভাবে আছে এভাবে ছিল। না ওটা হচ্ছে আপনার ফন্টের জন্য, আপনি যে ফন্ট পাল্টে দিয়েছেন। ও হচ্ছে মনোস্পেস সামথিং কিছু একটা ফন্ট ব্যবহার করে, ফন্টের জন্য এটা পাল্টে গেছে, ওটা অসুবিধা না। কিন্তু ফন্ট সাইজটা পারসিস্টেন্স থাকছে না। ওটা কাল লিনাক্স এর কোনো একটা বাগ বা কোনো একটা ইস্যুর জন্য এমন হতে পারে। নর্মালি প্রোফাইলে আপনি দিলে এটা অলওয়েজ ওই সেটআপই থাকবে। ওকে, তো যেহেতু আপনার এটা ইস্যু হচ্ছে, আপনি আপাতত হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে বড় করে প্লাস দিয়ে বড় করবেন। আর আরো বেটার সলিউশন হচ্ছে ক্লাসের পরে কালি লিনাক্সের অথবা প্যারট সিকিউরিটি নামের একটা ওএস আছে, এটাও ট্রাই করবেন। ওকে, এখন তো লিনাক্সের কিছু আইডিয়া আছে, আশা করি এখন পারবেন একা একা সেট আপ করতে। প্যারট সিকিউরিটি ওএসটাও সেট আপ দিবেন। জি, তারপর হচ্ছে ভাই এই যে এখানে স্ট্রেচারটা ডাউনলোড করছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এটাও ভালোভাবে কাজ করছিল। লাস্ট 2 দিন কি যেন একটা সমস্যা হয়েছে। এই যে এখান থেকে আমি ওপেন টার্মিনাল হিয়ার দিলাম, এখানে যদি আমি এই যে এখানে সুডো ডিপিকেজি ইত্যাদি ইত্যাদি দিছি না, ফন্টটা একটু বড় করবেন, আমি চোখে দেখছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, এই যে এখন যদি আমি এখানে সুডো স্ট্রেচার দেই তাহলে আমার এটা কাজ করতেছে না। এই যে এন্টার দিলাম না, এই যে এখানে কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে। ভাই ইনস্টল কয়বার করছেন? একটা
একটা কাজ করুন, এপিটি সার্চ স্টেসার কমান্ডটা দেন তো। না, সি এর পরে এইচ হবে, এইচ। হ্যাঁ, এটা ইনস্টল আছে। স্টেসার খুঁজে পাচ্ছেন আমি, মাল্টিপল অবশ্য প্রবলেম হওয়ার কথা না, আমিও তো মাল্টিপল টাইম ইনস্টল করেছি। বিন ফোল্ডারে ওভাররাইটের জন্য ইস্যু, বিন অথবা ওপিটি। ওই যে উপরে ড্রাগন আইকনটা না, ওখানে ক্লিক করুন, একদম বামে নীল কালারের অ্যাপ্লিকেশন যেটা। হ্যাঁ, এখানে যে সার্চ, এখানে স্টেসার সার্চ দেন তো। সেটা অন করুন তো, দেখেন অন হয় কিনা। মেবি মাল্টিপল টাইম সেটআপের জন্য মানে ওভাররাইট হয়ে পাথের কোন একটা ইস্যু হচ্ছে, ও পাচ্ছে না এর জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখন করণীয় কি আমার? পসিবল সলিউশন হচ্ছে আনইনস্টল করা, সুডো এপিটি অটো রিমুভ স্টেসার, এটা রিমুভ লিখবো? অথবা অটো, হ্যাঁ এই এই কমান্ডটা দিতে হবে। তার চেয়ে বেটার আগে বলি, আপনি না আমার কাছ থেকে সরাসরি সলিউশন না নিয়ে আপনি অনলাইনে সার্চ করুন যে লিনাক্সের কোন কমান্ড দিয়ে হাউ টু আনইনস্টল প্যাকেজ ইউজিং লিনাক্স কমান্ড, এইটা গুগলে সার্চ করুন। কিছু কমান্ড দেখে আপনি নিজে ট্রাই করুন। ওকে, আমি সরাসরি সলিউশনটা না বলে বা আমার কাছ থেকে সরাসরি সলিউশন না নিয়ে আপনি নিজে কয়েকটা কমান্ড ট্রাই করুন। রিমুভ, অটো রিমুভ, এরকম কিছু কমান্ড আছে, এতে করে আপনার কমান্ডের উপর আরেকটু প্র্যাকটিস হবে। কেমন? মানে ওটা আনইনস্টল করে দিয়ে, কমান্ড দিয়ে আনইনস্টল করে এরপরে পুনরায় আরেকবার ইনস্টল দিবেন। আর এটা প্রত্যেকবার ইনস্টল দেওয়ার দরকার নেই, একবার প্রথম দিন যখন ইনস্টল করেছেন পরের বার থেকে রান করার সময় শুধু এটাকে একবার সুডো স্টেসার কমান্ড দিলেই রান হবে। জি ওকে, জি, প্রত্যেকবার। আমার এটা হয়েছিল প্রথম যখন দেখাইছিলেন না, তারপরে হ্যাঁ ক্লাস থেকে 2 দিন রানিং ছিল, তারপরে হুট করে হচ্ছে ফ্রন্ট সাইজ আমি চেঞ্জ করতে পারতেছি না, দেন হচ্ছে কি আমার সুডো স্ট্রেচারটা ওপেন হচ্ছে না। এমনিতে টার্মিনাল অন্য থেকে কোনো কালি command ছিল না। লিনাক্সটা আপডেট দিয়ে দেখতে পারেন। কালি লিনাক্সের ইনিশিয়াল কিছু আপডেট আছে যেগুলো আর কি ইনস্টল করার পর টার্মিনাল থেকে দিলে এই ইস্যুগুলো অনেক সময় সলভ হয়ে যায়। আমার হ্যাঁ, হয়েছিল সেটাও সেম ট্রাই ইস্যু। করতে পারেন, সুডো এপিটি আপডেট আর আপগ্রেড কমান্ড দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, আমাকে ওটা একটু বাসায় দেখবেন? করেন, আমরা নেক্সট পার্সনের স্ক্রিন শেয়ারিং আচ্ছা, এ যাই। কি যেন করতে বলছিলেন লাস্টে? বুঝিনি। জি, লাস্ট কি যেন বলছিলেন? লিনাক্স কে আপডেট দিবেন। না না, তার আগে হচ্ছে গিয়ে এখানে কি লিনাক্স এর কমান্ড কিভাবে হচ্ছে রিমুভ করব ওটা চার্জ দেওয়ার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, গুগলে যে হাউ টু আনইনস্টল এ প্যাকেজ ফ্রম লিনাক্স বা এই রিলেটেড গুগলে সার্চ করলে অনেক কোয়েরি পাবেন। ওকে, জি, আচ্ছা ঠিক আছে। আমারটা কি একটু দেখবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু শেয়ার দেন, একটু দ্রুত শেয়ার করে ফেলুন। আমি একটু এই শিক্ষণে মেসেজ দিয়ে আসি, আপনাদের এটায় জুমের প্রো অ্যাক্টিভ নেই। দেখতে পাচ্ছেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এই শিক্ষণে মেসেজ দিয়ে আসি। আপনার 242.3 তাই না? জি জি। ওকে, আমি এই শিক্ষণে মেসেজ দিয়ে এসেছি, এবার বলুন আপনার ইস্যুটা। দেখছেন প্রবলেম দেখাচ্ছে? আপনার হ্যাঁ, হচ্ছে আপনার স্টেসার যেখানে সেট আপ করা সেখানে অন করতে হবে টার্মিনাল। আমার তো ডাউনলোডে। হ্যাঁ, ওখানে যান, ডাউনলোডে যান। আপনি যেখানে ফাইলটা ডাউনলোড করে রাখছেন, হ্যাঁ এখান থেকে এখন এখানে রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল দেন, তারপরে ওটা দেন, তাহলে হবে।
আগে যদি ইনস্টল থাকে তাহলে তো এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা দেন, তারপর স্ট্রেচার দিয়ে বাকি ফাইলটা যেটা নাম, হ্যাঁ আপনার পাসওয়ার্ড দেন, হয়ে গেছে। তারপর কি দিব ভাইয়া? এটা ইনস্টল হয়নি, হোক। এটা এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আবার যখন কালি আসবে, তখন আপনি এটা চেক করার জন্য সুডো স্ট্রেচার দিবেন। এখন কি তখন দিব? হবে। এখন দেন সুডো, হ্যাঁ ওই সুডো লিখে স্ট্রেচার লেখেন, এন্টার দিব? এন্টার। স্ট্রেচারটা অন। হ্যাঁ কমান্ড নট হ্যাঁ আসলে এটা আপনার এই সমস্যা আছে। ফার্স্টে আমি এরকম ফেস করতেছিলাম, আপনি আসলে 2014.2 এই ভার্সনটা আসলে দিয়ে কালি লিনাক্সের 2014.1 ভার্সনটা ইনস্টল করেন। আমার মনে হয় এই যে মাল্টিপল ইনস্টলের কারণে সমস্যাগুলো হচ্ছে। না না মাল্টিপল না, আমি একবারই ট্রাই করি, মানে ডাউনলোড দিয়েছি বাট প্রথমে তারপর এরকম কমান্ড নট দেয় না। না, এই ফাইলটা, অনেক ট্রাই করছি, হয় না। এই ফাইলটাই তো আমার ইউজ হয়েছে। না, এখানে হ্যাঁ আমি নর্মালি মাল্টিপল সেটআপ মানে মাল্টিপল ইনস্টল সবসময় ইস্যু করে না। ও ডেবিয়ান ফাইল তো, ওর ভিতরে আগে থেকে ইনস্ট্রাকশন লেখা, ও ফাইলের পাথ মানে যেটার জন্য কনফ্লিক্ট হওয়ার কথা, সেটা কি করে ওভাররাইট করে সবকিছু সেমই রাখে। সো এই যে প্রথম যে কমান্ড দিয়েছে সুডো ডিবিকেজি, এটা বারবার দিলেও আসলে অসুবিধা হয় না। এটা আসলে কালি লিনাক্সেরই প্রবলেম, আমারও এখন সেটাই মনে হচ্ছে। না হলে মানে এটা একবার সেটা হওয়ার স্যার পর আপনার সেকেন্ড টাইম বলাতে যখন দিচ্ছি, কালি লিনাক্সের পুরান ভার্সনটা ইনস্টল করেছিলাম, এখন আর কি কোনো ইস্যু হচ্ছে না। 2023.3 ওটা অনেক স্টেবল। হ্যাঁ হ্যাঁ লেটেস্ট এডিশনটা। 23.3 তো আমার আর টোটালি রান হচ্ছে না ভাইয়া। 2024.1 এটাও স্টপ আছে। হ্যাঁ হ্যাঁ, তো 4.1 আমি যে দেখলাম যে XZ ব্যাকডোর নামের একটা ব্যাকডোর বের হয়েছিল, যেটা কালি লিনাক্সে এক্সিস্ট করে। এটা একটা ভয়ের জায়গা ছিল, ওর জন্য লেটেস্ট এডিশনটা দিলাম, কিন্তু ইনস্টল কি বলে স্টেবল না। যাই হোক, আপনারা পুরোনো এডিশন 2021 সালের গুলো আরো বেশি স্টেবল হবে, ওগুলো ট্রাই হ্যাঁ করে 21-22 দেখতে পারেন। দিয়ে আপডেট এখন করে নিলে একদম নতুনটার মতো হয়ে যায়, টার্মিনাল হ্যাঁ দিয়ে হ্যাঁ আপডেট করে নিলে। হ্যাঁ 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 এখন ভাই আমার 21.1 এটা টোটালি রান হয় না, দেখতে পাচ্ছেন? আপনি প্যারোট ওয়েসটা তাহলে ট্রাই করুন, প্যারোটের সিকিউরিটি। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন হাউ টু সেট আপ প্যারোট সিকিউরিটি ইন ভার্চুয়াল বক্স, দেখবেন অনেক অনেক ভিডিও চলে আসছে। আপনার 21.1টা ডেবিয়ান দেওয়া নাই, শুধু লিনাক্স 64 বিট দেয়, এর জন্য চলতেছে না হয়তো বা। তাহলে এখন সলিউশনের উপায় কি ভাইয়া? এটা আপনি ডেবিয়ান সিলেক্ট করেন। এইটা এটা আপনি ইনস্টল করার সময় আপনাকে ওএস ডেবিয়ান 64 বিট সিলেক্ট করতে হবে। সমস্যা নেই, এখনো করা যাবে। ডেবিয়ান একটু না হেল্প করবেন? AMD 64, AMD 64 এটা সেট আপ দিতে হবে। একটু দেখবেন, আমি ট্রাই করি। হ্যাঁ দেন দেখি। সেটিংস এ দিতে হইতো না ওটা? আর আপনাকে সেটিংস এ আগে যাইতে হবে। ভাইয়া আপনাকে ওটা স্টার্ট না, সেটিংস এ যে ওটা তখন অনেক ভার্সন আছে, ওই ডেবিয়ান কেটে দেন পাওয়ারিং ভিএম আপের যে ক্রস বাটনটা আছে, ক্রস বাটনে কেটে দেন, কেটে সেটিং। এই ভার্চুয়াল ওইটা বক্সের এখানে আগে পাওয়ার অফ করেন। নিচেরটা, নিচে ক্রসটা ওখানে যে নিচে ক্রসটা আছে ব্লু কালারের, হ্যাঁ কেটে দিন। হ্যাঁ ওকে ওকে, দিলাম। দেন এখন কি করব? কেটে দিন। এই যে দেখেন সেটিংস লেখা আছে, আপনি সেটিংস এ ক্লিক করেন। ওই যে গেলাম। ওই খালি 21.1 এ ক্লিক করেন, হবে, মানে সমস্যা নেই। হ্যাঁ এখন এই যে এখানে সেটিং, উবুন্টু লেখা আছে, উবুন্টু 64 উবুন্টু মানে 64 বিট দেওয়া। সরি উবুন্টু
উবুন্টু Debian Ubuntu 64 লেখা আছে বিটে ক্লিক করেন, এই যে ডান দিকে ভার্সন উবুন্টু 64 লেখা দেখেন আপনার রাইট সাইডে। জেনারেল উপরে ভার্সন লেখা জেনারেল জেনারেল। হ্যাঁ, সবাই মিলে কনফিউজ করার দরকার নেই। আপনি ওই দেখুন নিচে ইনভ্যালিড সেটিংস ডিটেক্টেড লেখাটা দেখতে পাচ্ছেন? SKCT। হ্যাঁ, ওই ইনভ্যালিড সেটিংস যে লেখাটা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আপনি ইনভ্যালিড সেটিংস লেখাটার উপরে মাউসটা নেন, হ্যাঁ ওই যে আইকনটার উপর নেন। দেখুন এখানে বলে দিচ্ছে যে ইস্যুটা কোথায়। এখানে উবুন্টু 64 বিট কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ উবুন্টু ডেবিয়ান বেসড। সো ইস্যুটা হচ্ছে আপনার এখানে র্যাম বেশি দিয়েছেন, মোর দেন 50%। আপনি বাম দিকে যে সিস্টেম, যেটা বাম দিকে একদম বামে যে সিস্টেম, ওই পার্টটাতে দেন। দেখুন আপনি যে র্যামটা দিয়েছেন এটা যে রেড জোনে চলে গিয়েছে, আপনি র্যাম আরো কমিয়ে দেন, আরেকটু কমিয়ে দেন। হ্যাঁ এবার চলবে আশা করা যায়। মেশিনটাকে এবার স্টার্ট দেন। মাঝে মধ্যে স্টার্ট মানে সেটিংস থেকে অনেক সময় ইস্যুটা বোঝা যায় না, যখন মেশিনটা স্টার্ট দিচ্ছেন ও স্ক্রিনে বিভিন্ন ইরর মেসেজ দেখায় যে এই রিজনে আমি রান হচ্ছি না, এটা কোনো একটা ফল্ট হয়েছে। ইরর মেসেজ সবসময় খেয়াল রাখবেন, ইরর মেসেজ আপনার জন্য একটা চমৎকার গাইড। যেখানেই ইস্যুতে বলবেন দেখবেন যে কোথাও কোনো ইরর মেসেজ বা কোনো লগ ফাইল আছে কিনা সেটা অবশ্যই বলবেন। সেখানে কোনো না কোনো ইন্ডিকেশন দেয়া থাকে। যারা ভালো ডেভেলপার তার অ্যাপ্লিকেশন গুলো এমন ভাবেই তৈরি করে যেন ইরর মেসেজ দেখে আপনি নিজে নিজে বিষয়টা ফিক্স করতে পারেন, বা অ্যাটলিস্ট আইডিয়া পান যে কেন ইস্যুটা তৈরি হচ্ছে। ওকে, একটু অপেক্ষা করুন, দেখুন আসে কিনা মেশিনটা। ওকে, তত সময়ে বাকিদের কারো কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন। আমরা এটা কাজ চলছে কিন্তু র্যাম অনেক কম দেয়াতে, নর্মালি 4 GB বা তার বেশি র্যাম দিলে আসলে বেটার হয়। ওকে, তখন বেশ ফাস্ট কাজ করে। কিন্তু আপনার এটা কম্পিউটারটা মনে হচ্ছে খুব পুরনো, বা ল্যাপটপ ব্যবহার করছেন। জি, ল্যাপটপ আমার টোটাল র্যামই হচ্ছে 4 GB ভাইয়া। হ্যাঁ, যার কারণে এটা খুব স্লো করবে, রান করতে ইস্যু হবে। যদি সম্ভব হয় আরেকটা বা এটা র্যামটা একটু এক্সটেন্ড করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি ক্যান্সেল করে দিচ্ছি ওকে তাহলে। ওকে জি, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ বলুন। ভাইয়া। স্টার্ট দেওয়ার পরে ঢুকতে পারতেছি না, আগে কি একটা অপশন আছে বুঝতেছি না কিছু, যদি একটু হেল্প করতে। কি ইস্যু হচ্ছে? স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আচ্ছা। কমেন্ট বক্সে কয়েকজনের মেসেজ দেখে আমার কাছে এটা মনে হচ্ছে একটু অধৈর্য হয়ে যাচ্ছেন। এটা হওয়া যাবে না, কেমন? আপনারা প্রাইভেট লেসনে আসেননি, গ্রুপ আকারে কোর্সে ভর্তি হয়েছেন। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, এখানে খুঁজলে আমি এমন মানুষও পাবো যারা হয়তো ইন্ডাস্ট্রিতে অলরেডি 4-5 বছর ধরে বা তারও বেশি বছর ধরে আছেন।
এমনও আমি ব্যাচে পেয়েছি, পুলিশের সাইবার ইউনিটে কাজ করে সে এসে আপনাদের সাথে ট্রেনিং করছে, ক্লাস করছে। আবার এমনও পেয়েছি ক্লাস 6 এর স্টুডেন্ট। সো মিক্সড যখন মানুষজন থাকে, সেখানে যেহেতু কয়েকজন আছে খুবই বিগিনার, তাদের একটু সাপোর্টের দরকার পড়ে। এবং আপনাদের নিজেদেরও কিছুদিন পরে গিয়ে হতেই পারে কোন একটা ক্লাসে, হ্যাকিং এর কোন একটা ক্লাসে আপনাদেরও মনে হতে পারে, ইস আমাকে যদি একটু সাপোর্ট দিত কেউ, একটু যদি এভাবে স্ক্রিনটা দেখতো ভালো হতো। ঠিক আছে? তো এই জায়গাটাতে অধৈর্য হওয়া যাবে না, কেমন? সবারই সবাই এখানে শেখার জন্য এসেছে, এবং যারা একটু দুর্বল, একটু পিছিয়ে আছে, তাদের একটু সাহায্যের দরকার। কেমন? হ্যাঁ, বলুন আপনার ইস্যুটা। মাইক্রোফোনে ইকো হচ্ছে এমডি শিহান মিয়া, একটু খেয়াল করবেন আরো কোনো এক্সট্রা মাইক্রোফোন ওপেন আছে কিনা। আপনার এটা ইনস্টল হয়নি, লাইভ মোডে রান হচ্ছে। ওকে 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 ফাইন, লোকেট কমান্ডে যাচ্ছি। আপনি একটু ইউটিউবে ভিডিও দেখে এমডি শিহান মিয়া আগে সেট আপটা কমপ্লিট করুন। কেমন? এখানে সেট আপের কিছু বিষয় আছে, অথবা আমাদের সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যেটা, তৃতীয় যেটা ক্লাস হচ্ছিল সেই ক্লাস রেকর্ডেও আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম। যেমন মানে এটা ইউটিউবেও পাবেন, তারপর আরেকবার বলে দিই, কালি লিনাক্স এর ভার্চুয়াল বক্স এডিশন বা ভার্চুয়াল মেশিনের জন্য রেডিমেড ফাইল পাওয়া যায়। সেটা ডাউনলোড করে আপনি ডাবল ক্লিক করলেই যেটা হয়, ভার্চুয়াল বক্সে সরাসরি চলে আসে। এটাও ক্লাসে আমি আলোচনা করেছিলাম, খুব সম্ভবত সেকেন্ড ক্লাসে এটার আলোচনা করেছিলাম। একটু ক্লাস রেকর্ডটা দেখবেন, কেমন? মানে একদমই ওই বেসিক থেকে আমরা আবার আলোচনা রিপিট করতে পারছি না, আমাদের সময় স্বল্পতার কারণে। ওকে, যদি এমন হয় যে সেটাপের পরে গিয়ে তাও রান হচ্ছে না বা ইস্যু হচ্ছে, তখন আমরা আবার দেখব। কেমন? আপাতত আমরা অন্য ভাইয়া প্রবলেমে এখানে একটা ফোকাস কথা দিচ্ছি। আছে, একটু কথা বলতাম আর কি। হ্যাঁ, বল। মানে একটা স্টেবল একটা ভার্সন বলে দেন, এনারা আসলে এক একজন এক এক রকম ভার্সন ইনস্টল দিচ্ছে, আর ছোট ছোট প্রবলেম গুলো আর কি দেখা দিচ্ছে। এই জন্য আমার মনে হয় এটা যদি স্টেবল মানে ভার্সন স্টেবল আসলে ভার্সন বলে দিতেন তাহলে বলা মুশকিল, সুবিধা কারণ হতো। ওরা কোন ভার্সনে যে কি করেছে সবটা তো আমরা জানি না। যেটা দেখা যায় যে ওই, আমরা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি যে 21-22 সালের গুলো বেশ স্টেবল আছে, বা আনস্টেবল হলেও হতে পারে। তবে আমার অভিজ্ঞতা বা আমি নিজে ট্রাই করে স্টেবল লেগেছে। বা আপনাদের সহপাঠী একজন বলছিল যে 2024 সালে প্রথম ভার্সন, যেটা 24.1, ওটাও স্টেবল। সো হ্যাঁ, ওটা তো হতেই পারে। আমিও ইউজ করতেছি, চব্বিশ দশমিক হ্যাঁ এক যেটা। ওটা তো হ্যাঁ অনেক হ্যাঁ মানে আপাতত কোনো সমস্যা পায়নি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ব্যবহার করতে থাকুন, অসুবিধা নেই। মানে নিজে একটু এক্সপেরিমেন্ট করলে, কয়েকটা ট্রাই করলে আইডিয়া হবে। কিন্তু ভাবে নির্দিষ্ট করে বলাটা আসলে মুশকিল। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, ওরা সবগুলোকে স্টেবল বলতে থাকবে। হ্যাঁ, মানে তাদের সিস্টেমটাই এমন। ওকে, লিনাক্সের আচ্ছা, গতদিন কি ক্লাস হয়েছিল, গত সপ্তাহে? না ভাই। ওকে, তো একদিন টাইম পেয়েছেন, আশা করি আপনারা লিনাক্সের প্লে লিস্টটা দেখার জন্য বলেছিলাম। একজন সাব্বির আহমেদ সিয়াম ফাইন্ড এবং লোকেট কমান্ড নিয়ে একটি ইস্যুতে পড়েছেন, সেটা শেয়ার করেছেন। বাকিদের কি অবস্থা? বাকিরা কি প্লে লিস্ট মানে দেখা শুরু করেছেন লিনাক্সের কমান্ড গুলো নিয়ে? জি স্যার, 7টা দেখছি স্যার, তো সমস্যা হয় না। জি, আমি কয়েকটা ওকে দেখছি।
ওকে, প্লেলিস্টে 11টা না 12টা মতো ভিডিও, মানে অর্থাৎ প্রায় 6-7টা, মানে 50%-এর 6-7টা মতো হবে। তো অন্তত 6-7টা ভিডিও দেখা শেষ। যারা এমন আছে, মানে যারা ফুল প্লেলিস্ট দেখেছেন তারা তো আছেন, যাদের অন্তত 6-7টা ভিডিও দেখা শেষ, তারা মানে সবাই একটু যেটা করবেন, চ্যাটে ছোট করে একটু ওকে বা ডান একটা মেসেজ দেন, তাহলে আমার বুঝতে সহজ হবে আপনাদের কি কন্ডিশনে আছেন। ওকে, মানে অন্তত 60%, মানে 6-7টা ভিডিও দেখেছেন এমন কেউ। 5টা পেলাম, 5জন। আর বাকিরা একটু ওকে বা ডান কিছু একটা দেন। 6, 7, 8, 9, 10, 11, 12। আর কেউ? 13, 17, 18। এ 21 জন পেলাম, বাকিরা? টোটাল 22 জন পেলাম, মানে 2 জন হচ্ছে, আচ্ছা 22 জন, 23 জন। একান্ন জন স্টুডেন্ট, ক্লাস করে 40 জন, তার ভিতরে মাত্র 23 জন, অর্থাৎ অর্ধেকেরও কম। 24 জন, এখন অর্ধেকেরও কম। আচ্ছা, অর্ধেকেরও কম শিক্ষার্থী প্লেলিস্টে 5-6টা ভিডিও দেখেছেন। 2 জন দেখেছি ফুল প্লে লিস্ট কমপ্লিট, বাকি অর্ধেক ক্লাসেই নাই। যাই হোক, এরকমটা হলে তো প্রবলেম, এরকম হলে প্রবলেম, কারণ কারণ ক্লাসে সবগুলো কমান্ড আপনারা যারা 5-6টা ভিডিও অন্তত দেখেছেন, সেই 23-24 জন মানুষ অন্তত এতটুকু রিয়েলাইজ করতে পারছেন যে কত কত কমান্ডের আলোচনা সেখানে, তাই না? কত ধরনের এক্সাম্পল হয়। ক্লাসে শেষ করতে পারছি না দেখে আলাদা করে ভিডিও গুলো দেয়া, ওটা ক্লাসেরই অংশ, আমাদের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই 2-3 জন মানুষ আছে যা পুরোটা দেখে শেষ করেছে, বাকিদের অবস্থা খুবই করুণ। এরকম হলে কিন্তু প্রোগ্রেস খুব খারাপ হবে। ওকে, আপনাদের এই লিনাক্সের উপরে কিন্তু এক্সাম আছে, এবং এটা খুব সম্ভবত, আমি সাধারণত ফ্রাইডেতে এক্সাম নেই, খুব সম্ভবত 12 তারিখে ডেট দিতে পারি। ওকে, 12 তারিখ শুক্রবার আছে, কারণ অনেকে বেশিরভাগই আপনারা বাংলাদেশে থাকেন। বাংলাদেশে শুক্রবারে সব স্কুল কলেজ বন্ধ থাকে, অফিস আদালতও বন্ধ থাকে। তো যার কারণে মানুষের ব্যস্ততা থাকে না, রিল্যাক্স মোডে এক্সামটা দিতে পারে। তো শুক্রবার দিন সাধারণত এক্সাম দিই, এবং হয়তো আগের দিনও বলেছিলাম যে এক্সামে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল পার্টে লাইভে আমি মানে রিয়েল কোনো টাস্ক করতে দেয়, যেটা আমাকে করে দেখাতে হবে, করে সেটার স্ক্রিনশট আপলোড করতে হয়। হ্যাঁ, এবং এটাও একটু বলি, কারণ আপনাদের ইমিডিয়েট আগের ব্যাচটাতে এটা আমাকে একটা অত্যন্ত বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। সেটা হলো, কিছু শিক্ষার্থী, আপনারা হয়তো বুঝবেন যারা একটু আছেন, যে হয় এটা জানে না, এটা এটা আমার কাছে খুব দুঃখজনক লেগেছে, যে একটু এটা 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 না জানলে কিছু হবে। উইন্ডোজে একটা টুলস আছে, হ্যাঁ, আমি এখানে নাম লিখে দেখাই, টুলসটার নাম হচ্ছে স্নিপ। হ্যাঁ, স্নিপে লিখে আপনি আপনার উইন্ডোজে সার্চ করুন, দেখবেন একটা স্ক্রিনশটের টুলস চলে আসছে। এইটা দিয়ে আপনি উইন্ডোজে বসে লিনাক্সের স্ক্রিনশট নিতে পারেন, আবার লিনাক্সের ভিতরে বসেও স্ক্রিনশট নেওয়ার কিন্তু টুলস আছে।
হ্যাঁ, আপনি একটা অংশ সিলেক্ট করে আপনি স্ক্রিনশট নিলেন, সাপোজ এতটুকু স্ক্রিনশট নিলাম, এটা ক্লিপবোর্ডে কপি করে এইটা আপনি, তখন আবার একটা ইস্যু হয়, আপনি যদি উইন্ডোজে বসে বসে লিখছেন বা কিছু একটা করছেন, এইটা লিনাক্স থেকে উইন্ডোজে নেওয়া আরেক ঝামেলা। এই জন্য আমি যেটা প্রেফার করি যে আপনি উইন্ডোজের এই যে স্নিপ নামের যে টুলস আছে, এটা দিয়ে উইন্ডোজ থেকে স্ক্রিনশট নেন, উইন্ডোজ দিয়েই সব কাজ আপনার হয়ে যাবে। ওকে, যাই হোক, তো এইখানেও দেখে যে লাইভ যে টাস্ক করতে দিয়ে একটা স্ক্রিনশট তুলবে, এই কাজটাও পারে নাই কয়েকজন। আহ যাই হোক, এমনটা প্রত্যাশা করি না, এমনটা দেখতে চাই না। তো যেটা হবে, লাইভ এরকম টাস্ক করতে দেবো টার্মিনালে, আমাকে অ্যাক্টিভিটি করে দেখাতে হবে, করে সেটার স্ক্রিনশট সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। তো অর্ধেকের এত করুণ অবস্থা, মাত্র 23-24 জন হচ্ছে গিয়ে কমান্ড নিয়ে দেখেছেন লিটারালি, বাকিরা দেখেনি নাই। প্র্যাকটিসের অবস্থা আরো করুন। তো কবে দেখবেন, কবে এগুলো নিয়ে কোশ্চেন করবেন? মাঝখানে একদিন শুক্রবারই তো গেল, আজকে কি বার? আজকে মানডে, রবিবার ক্লাস হয়নি, শুক্রবারে গ্যাপ পেয়েছেন, বৃহস্পতিবার ক্লাস হয়েছিল। ভাইয়া, হ্যাঁ বলুন। ভাই একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, আমাদের তো কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাসই সম্ভবত, তাই তো ভাইয়া না? হুম হুম। 4 মাসে কি আমরা টোটাল এই কোর্সটা মানে টোটালি হ্যাকিং করা মোটামুটি শিখে যাব ভাইয়া? হ্যাকিং ফিল্ডটা কিভাবে বোঝে? আপনি কখনো সমুদ্র দেখেছেন? সমুদ্র তো ভাই বাস্তবে দেখি নাই, এখন পর্যন্ত যাই নাই, এমনি তো দেখছি। আমি যদি, হ্যাঁ এটা তো প্রবলেম। এখন যদি আমি আপনাকে সমুদ্রের বিশালতা বোঝাই, আপনি অনুভব করতে পারবেন না। হয়তো ওই যে যেহেতু ছবিতে দেখেছেন, হয়তো হ্যাঁ, একটু আইডিয়া হবে যে আচ্ছা এরকম বিশাল, কিন্তু যে সামনাসামনি সমুদ্র দেখেছে সে রিয়েলাইজ করতে পারবে সমুদ্র কত বিশাল। তো হ্যাকিং জিনিসটা এরকম বিশাল সমুদ্র। তো যার কারণে আমি যদি এত এভাবে বলি যে হ্যাঁ আপনি হ্যাকিং এ সব শিখে যাবেন, এটা এক হিসাবে ঠিক, যে অনেক কিছু নিয়ে গাইড দিব, সেই দিক দিয়ে ঠিক যে হ্যাঁ হ্যাকিং এর আমাদের একটা ভালো আইডিয়া হবে। কিন্তু রিয়েলিস্টিক যদি চিন্তা করি যে এটা তো বিশাল সমুদ্র, আমি এক গ্লাস পানি নিয়ে কিভাবে বলি যে সমুদ্রের পুরোটা আমি কভার করতে পারছি? ওকে, তো আমার কাছে ইথিক্যালি মনে হয় যে ওটা ভ্যালিড একটা রেসপন্স হবে না। তবে আমরা হ্যাকিং এর অনেক বিষয় নিয়ে ধারণা পাবো, কিভাবে হ্যাক করতে হচ্ছে, কিভাবে আমরা সিস্টেমের অ্যাক্সেস দিচ্ছি, কিভাবে ম্যালওয়্যার দিয়ে আক্রমণ করতে পারছি, ডার্ক ওয়েবে গিয়ে কিভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যদি ফায়ারওয়াল থাকে, সেটা কিভাবে বাইপাস করে আমি ম্যালিশিয়াস কিছু অ্যাক্টিভিটি করতে পারছি, রিমোট অ্যাক্সেস নিতে পারছি। এই রিলেটেড আলোচনাগুলো অবশ্যই থাকবে। ওকে, মানে এগুলো করলে তো মোটামুটি কাজ করতে পারবো তো নাকি শিখলে? শুধু মোটামুটি না। আজকে একটা আমাদের ইমিডিয়েট আগে যে ব্যাচটা ছিল, ওদের ক্লাস শেষ হলো, তো ওদের সাথে বসে বসে কথা বলছিলাম। যেটা দেখলাম যে অধিকাংশেরই ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট নেই, কয়েকজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। তো আপনাদের কারো আছে কিনা আই ডোন্ট নো। তো যেটা হয় যে অনেকের আইডিয়াই নেই যে মার্কেট প্লেসে কি অবস্থা চলে। তো মার্কেট প্লেসে ফাইবারে গিয়ে যদি গিগ গুলো দেখেন, হ্যাঁ, তো আমার টোটাল ক্লাস হচ্ছে হ্যাকিং এর নর্মালি ক্লাস হচ্ছে 35টা। আমি শিক্ষককে বলে কয়ে আরো 2টা এক্সটেন্ড করে 37টা ক্লাস নিই টোটাল হ্যাকিং এর। তো এখানে ফান্ডামেন্টাল কিছু আলোচনা ক্লাস আছে, ধরে নিলাম 10টা ক্লাস এখানে, বা ধরেই নিলাম আরো 27টা ক্লাস থাকে। তো 27টা ক্লাসে অন্তত 25-26 রকমের টপিকের আলোচনা হয়, প্রত্যেক ক্লাসে নিউ টপিক। এবং এই যে টপিকে আলোচনা হচ্ছে, এখান থেকে মিনিমাম আপনি 18 থেকে 20টা ফাইবারের গিগ ক্রিয়েট করতে পারেন। মানে প্রত্যেকটা ক্লাসের, মানে আজকে যেটা আলোচনা করছি শুধু এইটার উপরে ফাইবারে গিগ বানানো সম্ভব, আপওয়ার্কে এই শুধু এইটারই জব ক্যাটাগরি সম্ভব। ওকে, মানে আমার কোর্সটা এভাবে সাজানো যেন আপনি সরাসরি একটা প্রজেক্ট বিল্ড করতে পারেন, মানে এইটার শুধু এই টপিকের উপরে আপনি একটা প্রজেক্ট বিল্ড করতে পারেন, কাজ করতে পারেন। ওকে, কিন্তু প্রবলেমটা কি জানেন, কোর্স হইতে এই 4 মাস গলা ব্যথা করে কথা বলতে বলতে যাই, কোর্স শেষে কোর্সে পাশই করে 2-3 জন।
মানে এত এত দীর্ঘ আলোচনা করে পুরোটাই মানে বৃথা যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। যাই হোক, তবে আপনাদের ব্যাচে আমার অনেক প্রত্যাশা। আহ আপনাদের এখানে একটু আরো ভিন্ন রকম ভাবে আলোচনা হবে, একটু কোর্সটা একটু অন্যরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো অনেক প্রত্যাশা আছে, ততখানি গাইডলাইন বা যা যা দিচ্ছি এটা নিয়ে আপনাদের ব্যাচ থেকে ভালো কিছু আউটপুট পাওয়ার। যাই হোক, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে টাইপিং টুলসটা ইউজ করি হচ্ছে যে উইন্ডোজে। তো আমি যখন হচ্ছে যে কালির ভিতরে কোনো স্ক্রিনশট নিচ্ছি, দেন ওটা আমার হচ্ছে যে কালির হোম পেজে ওটা সেভ হচ্ছে, দেন আমি ওটাকে কিভাবে হচ্ছে যে আমার উইন্ডোজে আমি এটাকে মুভ করতে পারবো? কয়েকটা টেকনিক আছে। একটা হচ্ছে শেয়ার্ড ফোল্ডার ক্রিয়েট করা, কিন্তু ওটা একটু কমপ্লেক্স লাগে। আরেকটা হচ্ছে কিছু সাইট আছে টেম্পোরারি ফাইল আপলোডের অপশন দেয়। আপনি লিনাক্স থেকে টেম্পোরারি ফাইল আপলোড করে দেন দেখাই, বা আপনি টেম্পোরারি ফাইল আপলোড লিখে গুগলে সার্চ করুন। লিনাক্স থেকে ফাইলটা আপলোড করবেন, উইন্ডোজ থেকে ডাউনলোড করবেন। আরো অপশন আছে আদারওয়াইজ লিনাক্সে আমি আপনি এই এখানে। অপশনগুলো হচ্ছে যে প্রায় মানে দেখছি, বাট হচ্ছে যে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি কি আমি সরাসরি কি আমি ড্রাইভ টু ড্রাইভ কি মানে যেভাবে আদার্স ফাইল আমরা চেঞ্জ করি মানে মুভ করে ওইভাবে কি আমরা কি নিতে পারবো কিনা? আদার্স বলতে বুঝিনি কোনটা। মানে আমরা নর্মালি যেমন হচ্ছে যে একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করি, এইভাবে কি কোনো চান্সেস আছে কিনা? ওটা উইন্ডোজ থেকে আপনি লিনাক্সে নিতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে, কিন্তু লিনাক্স থেকে উইন্ডোজে নেওয়া যায় না, ইরর করে। শেয়ার্ড ফোল্ডার আচ্ছা ক্রিয়েট করতে হয়, লিনাক্স থেকে শেয়ার্ড ফোল্ডারে রাখবেন, দেন উইন্ডোজ থেকে শেয়ার্ড ফোল্ডার অ্যাক্সেস করে সেইখান থেকে উইন্ডোজে কপি করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ওকে। চ্যাটে অনেকগুলো মেসেজ এসে আছে। কোনো কোয়েশ্চেন করেছেন কেউ? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসছি। আহ একটু আগে একজন দুইটা কমান্ড নিয়ে জিজ্ঞাসা করছিল। একটা হচ্ছে আমাদের ভাইয়া আমার ডিফারেন্স অপশনটাই খুঁজে পেলাম না আমি, বুঝছেন? এটা কি চোখে লাগে বেশি কালি লাইট? জি ভাইয়া, অনেক চোখে লাগে। চারটাই ওকে ওকে ওকে। স্ক্রিন রেকর্ড তো কোনটা আপনাদের লেখাগুলো বোঝা যায়, এটা হচ্ছে বিষয়। যাই হোক, যেটা দুইটা কমান্ডে জিজ্ঞাসা করছেন। প্রথমে হচ্ছে লোকেট কমান্ড। নর্মালি আমাদের উইন্ডোজেও কিন্তু এরকম একটা অপশন আছে, আমরা ফোল্ডারে যখন যাই উপরে যেদিকে সার্চের অপশন থাকে, আমরা কিছু একটা নাম লিখে ক্যাট বা কিছু একটা লিখে সার্চ করি, সে আমাদের ফাইল ফোল্ডার খুঁজে এনে দেখায়। ওটা হচ্ছে গ্রাফিক্যালি করা, তবে ওটা খুব বেশি মডিফাই করার আমাদের সুযোগ থাকে না। হ্যাঁ, লোকেট কমান্ড হচ্ছে নর্মালি আমি কিছু একটা সার্চ করতে চাচ্ছি যে আমার এই কম্পিউটারে পাইথন সেট আপ আছে কিনা বা পাইথন নামের কিছু আছে কিনা। এটা যদি সার্চ করি, যেখানে যেখানে পাইথন জিনিসটা রয়েছে, যে পাইথন 3 রয়েছে, পুরো লোকেশনটা আমার এখানে বের করে সে দেখাচ্ছে। আমি এটা কেটে দিই, না হলে সে বের করতেই থাকবে। হ্যাঁ, এখানে দেখুন আমার পাইথনের একটা পাইথন নামের একটা ফাইল রয়েছে, পাইথন 3। তো লোকেটের কাজই হচ্ছে খুঁজে বের করা। তবে এই লোকেট কমান্ড বেসিক অপারেশনের জন্য ভালো, কিন্তু খুব কমপ্লেক্স সার্চ সে করতে পারে না। ওটার জন্য ফাইন্ড কমান্ডের উদ্ভব, বা ফাইন্ড কমান্ডটা আরো বেশি শক্তিশালী। ওকে আমি কি করতে পারি, আমি লিনাক্সের ভিডিও থেকে এটা চিট শিট দেখিয়েছিলাম। হ্যাঁ, শুধু ফাইন্ড নিজে একটা কমান্ড, মানে এমনি তো লিনাক্সে কমান্ডের চিট শিট হয়, ফাইন্ড নিজে একটা কমান্ড। তো শুধু এই একটা কমান্ডের জন্য আবার এক্সট্রা করে চিট শিট হয়। হ্যাঁ,
এটা খুব শক্তিশালী একটা কমান্ড। কারণ হলো আমি যদি চাই স্পেসিফিক করে বলে বলে দিয়ে খুঁজতে পারি যে আমি পাইথন নামের কিছু একটা খুঁজতে চাচ্ছি, কিন্তু সেটা আসলে পাইথন নামে কোনো ডিরেক্ট কিনা। হ্যাঁ, নেম পাইথন নাই, পাইথন নামের কোনো ডিরেক্টরি আমার এখানে নাই। পাইথন 2.7 নামের কিছু আছে, ডিরেক্টরি না ফাইল, এই নামে কোনো ফাইল আছে? নাই, এই নামে কোনো ফাইল নাই। হ্যাঁ, আমি কি টাইপ খুঁজতে চাচ্ছি, কি নাম থাকবে, কোথা থেকে খুঁজতে চাচ্ছি। এখানে যেমন ডট দেয়া, ডট দিলে কি হয়, আমার যে রুট ডিরেক্টরি আছে, হ্যাঁ, সেখান থেকে খোঁজা শুরু করছেন। যেমন যেই ফাইলটার সাইজ 10 মেগাবাইটের বেশি, সেটা খুঁজে বের করতে চাই, সাইজ ধরে আমি সার্চ করতে পারি। কে এই ফাইলটার ইউজারের নাম ধরে সার্চ করতে পারি। হ্যাঁ, আবার রেগুলার এক্সপ্রেশন আছে, অর্থাৎ আমি কিছু প্যাটার্ন নির্দিষ্ট করে দিতে পারি যে যদি এমন হয় যে এই ফাইলটা শুরু হয়েছে এইরকম নাম দিয়ে, আমি পুরো নাম জানি না, সাপোজ একটা ফাইল, ওর পুরো নাম আমি জানি না, পুরো নাম পাই জানি না, কিন্তু নামের আগে পাই আছে, ধরনের বা কি আছে আই ডোন্ট নো, পাই নামের কিছু ফাইল আছে কিনা, স্টার্ট দিয়ে দিচ্ছি। কি হচ্ছে এরপরে যা আছে আমি বলে দেই যে না, তুমি আসলে এক কাজ করো, ফাইল দরকার নেই, যেসব ফাইলের নামের শেষে পিডিএফ আছে খুঁজে বের করো। ও কি করবে, পিডিএফ এক্সটেনশনে থাকা যত ফাইল আছে সব সে খুঁজে বের করবে। ওকে, মানে ফাইন্ড কমান্ড দিয়ে আমি অনেকভাবে মডিফাই করতে পারি, অনেক কিছু স্পেসিফাই করে সার্চ করতে পারি, লোকেটের চেয়েও অনেক পিন পয়েন্ট করে বলতে পারি, এবং সে চমৎকার ভাবে আমার পুরো লিনাক্স থেকে খুঁজে ফাইল এনে দিতে পারে। এবং এজ এ হ্যাকার পার্সপেক্টিভে আমাদের আরেকটা সুবিধার জায়গা আছে, এটাও সম্ভবত আমার ভিডিওতে উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে এক্সিকিউশনের একটা কমান্ড, এক্সেক কমান্ড। এখানে বলে দিই এক্সেক, এই পার্টে আমি এক্সেকের পরে যা কমান্ড লিখবো, কি করবে, ফাইলটাকে খুঁজে বের করছে, করে তার উপরে আমি যে কমান্ড বলবো সেটা এক্সিকিউট করে দেবে। এতে করে সুবিধা কি, অনেক সময় এটা হয় যে কোনো একটা অ্যাপ্লিকেশনে বা কোনো একটা সার্ভারে আমি হ্যাক করতে গিয়েছি, কিচ্ছু খুঁজে পাইনি, শুধু ফাইন্ড কমান্ড খুঁজে পেয়েছি। ফাইন্ড কমান্ডের থ্রুতে আমি নিজে একটা either ফাইল ক্রিয়েট করে বা ম্যালিশিয়াস কোনো একটা অ্যাক্সেস পেয়ে গিয়েছি, এরকমটাও পসিবল। এক্সেকের পরে মনে করুন আরে দিয়ে দিলাম, যদিও পাবে না, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতে হবে সম্ভবত। কমান্ড এই যে এখানে দেখুন এক্সিকিউশনের এটা কি করছে, -i all files and modify the content constulate, জাভাস্ক্রিপ্টে ফাইল মডিফিকেশনের একটা কাজ করছে। ওকে, এই যে দেখুন ডট ব্যাক, এই যে মুভ কমান্ড দিয়ে কি করবে, যা যা ফাইল আছে ব্ল্যাঙ্ক ফাইল সবগুলোর নামের শেষে ডট ব্যাক এক্সটেনশন যুক্ত করে দিচ্ছে। ওকে, এক্সিকিউশনের পরে যা বলছে এতটুকু হচ্ছে আমার কমান্ড। আমি এখানে সম্ভবত সেমিকোলন দেইনি, এর জন্য ইস্যু হচ্ছে। আরএম আচ্ছা যাই হোক, এখানে মেবি পাচ্ছে না পিডিএফ নামে, এটার জন্য কোনো ইস্যু হচ্ছে, কিন্তু যেটা হওয়ার কথা সম্ভব বা হতে পারে, যে আমি এক ফাইন্ড কমান্ডের মাধ্যমে ফাইল খুঁজেও বের করতে পারছি, সাথে সাথে একটা নিজস্ব কমান্ড আমি এক্সিকিউট করে দিতে পারছি। এটা 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 ওর একটা এক্সট্রা ফাংশনালিটি, এবং এইটা মিস ইউজ করে আমি সিস্টেমের কমান্ড এক্সিকিউট করে সিস্টেম থেকে কিছু ডিলিটও করে দিতে পারি, আবার সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে পারি, বা সিস্টেমের কোনো একটা ফাইল পড়ে ফেলতে পারি, এমন চেষ্টা করাটাও সম্ভব। ওকে, সব কমন মনে থাকে না, মুখস্থ থাকবে না, এগুলো কয়েকটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে একটু মাথায় থেকে যাবে। আদারওয়াইজ চিট শিটের অবশ্যই, যেমন আমি নিজেই আপনাদের সাথেই দেখুন চিট শিট দেখলাম, কেন, কারণ এটা সবসময় কমান্ড মনে রাখা সম্ভব না, আপনি মানুষ, আপনি কম্পিউটার না, আপনার মাথার ভিতরে এসএসডি স্টোরেজ নেই। ওকে, চিট শিট দেখে কমান্ড ট্রাই করতে পারবেন। তবে লোকেটার ফাইন্ডের যেটা মূল পার্থক্যের জায়গা সেটা কি,
আমার ফাইন্ডের ক্ষমতা বেশি। ফাইন্ডে আমি অনেক পিন পয়েন্ট করে এবং অনেক ভাস্ট ধরনের, আর হ্যাঁ, আর এটা দিলে আমার ফাইলগুলো রিমুভ হতে থাকবে। ওকে, আচ্ছা, লিনাক্সের ফাইল পারমিশন, লিনাক্সের ফাইল পারমিশন মানে একটু নামগুলো মিলিয়ে দিয়ে নাম, যেমন ক্লাসের তো আসলে গিগাবাইট, এখন তাকে কেন ক্লাসে গিগাবাইট বলে ডাকে? তখন একদম এসটিটিটি ওয়ান দেয়া একটু মিলে যান, আরেকজন ইউজার নাম দিয়ে কিবোর্ডের অ্যাকচুয়াল নাম। ওকে, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া আপনার মাইক বোধহয় কথা অনেক কাছে শোনা নড়ে যাচ্ছে। গেছে। অনেক কম শব্দ আসতেছে। হ্যালো, এখন এখন ঠিক এখন আছে। শোনা যাচ্ছে? এখন এখন ঠিক আছে, আগের থেকে তুলনায়। আচ্ছা, হেডফোন মেবি ডিসকানেক্ট হয়েছিল, যাই হোক। জিজ্ঞাসা করছিলাম লিনাক্সের ফাইল পারমিশন যে যে টপিকটা আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, আরেকটু যদি একটু ব্রিফ করতেন। ওকে ওকে, যাচ্ছি। নর্মালি যেটা হয়, এই যে লিনাক্স যে কম্পিউটার গুলো না, এগুলো মোস্ট অফ দা সার্ভারে লিনাক্স সার্ভার ব্যবহার করতে দেখা যায়, বা লিনাক্সের এই যে অনেক ক্যাপাসিটি ওকে মেনটেন করা সহজের জন্য অনেক জায়গায় লিনাক্সটা ডেপ্লয়মেন্টে ব্যবহার করে। বড় বড় এন্টারপ্রাইজে লিনাক্স ব্যবহার, উইন্ডোজে ব্যবহার হয়। উইন্ডোজের এখন যে অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, উইন্ডোজের যে সার্ভার আছে, তারও অনেক ক্যাপাসিটি, অনেক কিছু আছে। এবং উইন্ডোজেও এই লিনাক্সের এই যে ফাইল যে পারমিশনের যে বিষয়টা আছে, এই কনসেপ্টটা উইন্ডোজে গেলেও পাবেন। সো একটা শিখে গেলে দুই জায়গাতেই কনসেপ্ট। তবে উইন্ডোজের পারমিশন লেভেলটা একটু ভিন্ন। হ্যাঁ, সে যাই হোক, পারমিশনের কনসেপ্টটা তো আছে। পারমিশন জিনিসটা কি, কি বলছে, কি চাচ্ছে? যেটা হয়, এই যে সার্ভার কম্পিউটার, দেখা যায় একটা সার্ভার অনেক মানুষ ব্যবহার করে, বিভিন্ন জন বিভিন্ন ফাইল ফোল্ডার এখানে রাখে। আবার অনেক সময় হয় একটা সার্ভারে অনেক ধরনের অ্যাপ্লিকেশন রান হয়। খুব কাছের এক্সাম্পল দিয়ে যদি বলি, মনে করুন শিখনের ওয়েবসাইটটা, এখন এই যে এখন রাত হয়ে গেছে, আপনার যখন রাতে 10টার সময় অপেক্ষা করছিলেন ক্লাসের জন্য, ওই একই রিয়েল টাইমে ওর একটা শিখনের ওয়েব সার্ভারে গিয়েছে, কত হাজার হাজার মানুষ সেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে না? হাজার না হোক, অন্তত শতখানিক মানুষ তো রিয়েল টাইমে রিকোয়েস্ট পাঠাচ্ছিল, তাই না? যে আমার আহ কিছু, কেউ ক্লাসে জয়েন করছে, কেউ ক্লাসের রেকর্ড ভিডিও দেখছে, তাই না? কেউ এক্সাম দিচ্ছে, বা কেউ কোর্সের রেজিস্ট্রেশন করছে, তাই না? এরকম বিভিন্ন তথ্যের আদান প্রদান হচ্ছে। একটা সার্ভার, তাই দেখুন কত মানুষ কত ভাবে ব্যবহার করছে, কত রকম রিসোর্স ইউজ করছে। আবার এই শিখনের যারা অ্যাডমিন আছে, বা স্টাফ যারা আছে, বা ট্রেনার যারা আছে, তারাও কি এই সার্ভারে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন টাস্ক করছে, কাজ করছে। তো প্রবলেম যেটা হয়, একই জায়গায় সবাই যখন রিসোর্স শেয়ার করতে থাকে, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে বিভিন্ন ফাইল ফোল্ডার রাখা শুরু করে, তো একজনের রিসোর্স আরেকজন ইউজ দেখতে পেলে তো প্রবলেম, তাই না? মনে করুন আমাদের
কার নাম বলবো, মিরাজুল ইসলাম মনে করুন একটা ফাইল বা তার একটা ছবি রেখেছে লিনাক্সের সার্ভারে, এটা যদি আরিফুল ইসলাম দেখতে পারে, তখন কেমন একটা বেকায়দা অবস্থা হবে না যে তার একটা পার্সোনাল ছবি রেখেছে, এটা আরেকজন দেখতে পাচ্ছে। এটা একটা ইস্যু। আবার প্রবলেম হলো আমি যদি একজন একজন মানুষকে পারমিশন দিতে চাই, ফেসবুকের ক্ষেত্রে এরকম হয় না মাঝে মধ্যে, ফেসবুকে পোস্টে এক সময় ছিল না, পরবর্তীতে 2020 সাল থেকে আমি এরকম দেখেছি যে একসেপ্ট মানে ফ্রেন্ড স্পেসিফাই করে দেওয়া যায় যে শুধু এই ফ্রেন্ডরা আমার এই পোস্টটা দেখতে পাবে, তাই না? তো ওভাবে একজন জি একজন স্যার। করে, তো আপনাদেরও হয়তো কারো খুঁজলে দেখা যাবে ফ্রেন্ড লিস্টে কয়েক হাজার ফ্রেন্ড। তো এখন যদি একজন একজন করে পারমিশন দিতে যাই, তখন আরেকটা পেইন, কয়জনে পারমিশন দিব, তাই না? এই মুহূর্তে হাজার হাজার মানুষ আমার এই লিনাক্সটা ইউজ করছে। আবার সবাই যে হ্যাকিং করছে শিক্ষার্থী বা মানুষ তাও কিন্তু না, ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, তাই না? অন্যান্য কোর্সে মানুষজন আছে। সবারই একটা একটা করে পারমিশন দিতে যদি যেতাম, তাহলে যে এই পারমিশন দেওয়ার কাজ করতো সে কয়দিন পরে পাগল হয়ে পাবনায় চলে যেত যে না ভাই আমি আর এই কাজ করব না, তাই না? তো পারমিশন দেয়াটা খুব দরকার, আবার দিতে গেলেও অনেক ঝামেলা, কারে দিব, কতটুক দিব, ইস্যু তৈরি হয়। তো এজন্য লিনাক্স দুইটা কনসেপ্ট আবির্ভাব করেছে, একটা হচ্ছে ইউজারের পারমিশন, দুইটা না তিনটা ভাগ করা, ইউজারের পারমিশন, আরেকটা হচ্ছে গ্রুপ পারমিশন, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আদার্স, অর্থাৎ যে ব্যবহার করবে তার জন্য একটা একরকমের পারমিশন থাকবে। যদি এমন হয় যে ইন্ডিভিজুয়াল মানুষ ধরে আমি অ্যাড করতে পারছি না, পারমিশন দিতে ঝামেলা, তাদের সবার, আর্জেন্টিনা সমর্থক গ্রুপ, তারপরে ব্রাজিলের সমর্থক গ্রুপ, এরকম আছে না? কি হয়, সমধর্মী যারা ব্রাজিল সাপোর্টার আছে তারা মিলে একটা গ্রুপ বানাচ্ছে। লিনাক্সেও তেমন, যারা মনে করুন সবাই ইথিক্যাল হ্যাকিং গ্রুপে মানুষজন আছে, যারা এই ফাইল ফোল্ডার অ্যাক্সেস করবে তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে ফেললাম, ঠিক আছে, তাদেরকে একটা পারমিশন দিব। আর আদার্সে কি হয়, যারা এই গ্রুপের আন্ডারেও পড়ছে না বা কোনো নির্দিষ্ট কোনো ইউজারও নয়, কোনো লগ ইন করেনি, তাদের জন্য কি হবে, বা অনেক সময় আমাদের কম্পিউটারে নিজস্ব যে অ্যাপ্লিকেশন গুলো রান হয়, হ্যাঁ, তাদেরও জন্যও পারমিশনের দরকার পড়ে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডে মনে করুন এই যে ঘড়ির অ্যাপসটা চলছে, বা এই যে আমার সিপিইউ ইউজার্সটা দেখতে পাচ্ছেন, তাই না? এই যে সিপিইউ, যদিও খুব ছোট, আমার মাউস না যা দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে, সিপিইউ ইউজার্সটা, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, ওরও কিন্তু আমার এই সিস্টেমের ইন্টারনাল বিষয়বস্তু অ্যাক্সেস করা দরকার পড়ছে, দেখার দরকার পড়ছে, তাই না? তো ওদের জন্য পারমিশন লাগে। ওকে, তো মাঝে মধ্যে আদার্স ক্যাটাগরিতে তারা পড়ে। তো এই তিন ভাগে ভাগ করে আমরা লিনাক্সে পারমিশন দিতে পারি। একটা ফাইল, মনে করুন একটাই ফাইল, একটাই আমি কিছু যদি ক্রিয়েট করি, সাপোজ টাচ হ্যাকিং .txt, ওকে, এই যে ফাইলটা ক্রিয়েট করলাম একটাই ফাইল, কিন্তু আমি বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপের জন্য আলাদা আলাদা করে পারমিশন দিয়ে দিতে পারবো, আলাদা করে পারমিশন সেট আপ করতে পারবো। এতে করে যে কেউ চাইলে এটা অ্যাক্সেস করতে পারবে না, আবার কোনো অংশ এটা হয়তো পড়তে পারবে, যেহেতু টেক্সট ফাইল, কেউ কেউ পড়তে পারবে কিন্তু এটা মডিফাই করতে পারবে না, আবার কেউ কেউ এটাকে মডিফাই করতে পারবে কিন্তু আর কোনো অপারেশন করতে পারবে না। ঠিক আছে, এইভাবে সেট করে দেওয়া যায়। ওকে, তো এই যে পারমিশন যে দিচ্ছি, এটা দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লং লিস্টিং করা, হাইফেন এ দিলে যেটা হয়, না আমার হিডেন যে ফাইল ফোল্ডার আছে এগুলো শো করে। যাই হোক, তো আমাদের এই hacking.txt যেটা ক্রিয়েট করেছি, দেখুন এখানে পারমিশনের তিনটা লেভেল দেখাচ্ছে, রিড রাইট ফাঁকা, রিড রাইট ফাঁকা, এখানে কিছু নাম দেখাচ্ছে, এটা সাইজ সাইজটা হচ্ছে এটা, দুঃখিত, এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে ডেট, কত তারিখে তৈরি করা হয়েছে, ফাইলটা তৈরি করা হচ্ছে এই যে 1 মিনিট আগে, 13টা 27, 13টা 27 নাকি, এখন তো 11টা 27 ইন্টারন্যাশ, না 23টা 27 হবে না? যাই হোক, জি এটা স্যার, মেবি টাইপ, এটা ওই যে আমেরিকান টাইম।
হ্যাঁ হ্যাঁ, আমেরিকান টাইমটা মেবি আমি সেট আপ করে রেখেছি এখানে। যাই হোক, তো এখানে দেখুন, আচ্ছা কালি কালি যে দেয়া, দুইটাই কালি দেয়া, কারণ আমি এখানে কিছু পাল্টাইনি। এই প্রথম যে নামটা সেটা হচ্ছে এই যে ফাইলটা আমাদের hacking.txt, এটা কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে বা এটার মালিক কে। আমার এখানে সবাই কালি নাম দেয়, কম্পিউটারের নামও কালি দেয়া, আবার যে এটার ব্যবহারকারী তার নামও কালি দেয়া, সবাই কালি। হ্যাঁ, আর এই যে নাম পরের যে সেকশনটা, এটা হচ্ছে গ্রুপ নির্দেশ করে যে এই যে hacking.txt ফাইলটা এটা কোন গ্রুপের অংশ। হ্যাঁ, এটা কি আর্জেন্টিনা গ্রুপের অংশ না ব্রাজিল গ্রুপের অংশ, সেটা এখানে মেনশন করা থাকে। তো আমাদের এই লিনাক্সে আমি তো ডিফল্ট সেটআপ রেখেছি, কোনো কিছু পাল্টাইনি, তাই সব নাম একই দেখাচ্ছে। কিন্তু বড় বড় এন্টারপ্রাইজে আপনি যখন সিকিউরিটি টেস্ট করতে যাবেন, তখন এখানে ভিন্ন নাম দেখতে পাবেন, ইউজারের নাম, গ্রুপের নাম ভিন্ন ভিন্ন। স্যার গ্রুপের নামটা আরেকবার একটু ডিসক্রাইব করবেন কষ্ট করে? বুঝিনি কোনটা। গ্রুপের নামটা মাত্র বললেন না, এই যে কালি কালি দিয়ে, এইটা একটু আবার একটু স্যার ডিসক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ বলছি। গ্রুপের কনসেপ্ট যেটা হচ্ছে যে আমার গ্রুপে কি হয়, সমধর্মী যে মানুষগুলো আছে, মনে করুন আইটি ডিপার্টমেন্ট বা আমার কোম্পানিতে যারা মার্কেটিং ডিপার্টমেন্টের আছে, এখন মার্কেটিং ডিপার্টমেন্টের যারা, তাদের কি হ্যাকিং এর ফাইল নিয়ে নাড়াচাড়ার দরকার আছে? তুমি মার্কেটিং করো, তুমি ছবির ফাইল নিয়ে নাড়াচাড়া করো, তাই না? তো মার্কেটিং এর ওদেরকে আমি মার্কেটিং নামের একটা গ্রুপ দিয়ে দিলাম, বা সিএচ গ্রুপ হ্যাকিং ডট, আচ্ছা হেল্প মেনুটা দেখে নি না, সিএচ গ্রুপ দিয়ে আমি গ্রুপ পারমিশন চেঞ্জ করতে পারি। হ্যাঁ, -c দিয়ে আমি গ্রুপ নাম বলে দিলে গ্রুপটা পাল্টে যাবে। অবশ্য এখানে গ্রুপ ক্রিয়েটও করা নাই, গ্রুপ ক্রিয়েট করা থাকলে সেই নাম দিতে পারতাম। যাই হোক, আমি যদি এটার নাম অন্য গ্রুপ দিয়ে দিই, সিএচ গ্রুপ -c দিয়ে অন্য গ্রুপ দিয়ে দিই, কি করবে, সেই গ্রুপের নাম এখানে শো করবে। অর্থাৎ মনে করুন এটা দিয়ে দিলাম সিএচ গ্রুপ -c ব্রাজিল। ওকে, ব্রাজিল নামে যদিও কোনো গ্রুপ নাই, কিন্তু যদি থাকতো আমার এই কম্পিউটারে বা সার্ভারে, তখন এই hacking.txt-র পাশে এখানে কালির বদলে ব্রাজিল নামটা শো করতো, এটা ব্রাজিল গ্রুপের অংশ হয়ে গিয়েছে। ওকে, আর এই বাম পাশে হচ্ছে ইউজার, কোন আমরা ইউজার যে এটার স্যার ওনার গ্রুপটা বা এটা ক্রিয়েট ব্যবহার। করতেছি, এটা কি অনেকগুলা ফাইলকে একটা জায়গায় রেখে এটাকে গ্রুপ বলতেছি, নাকি অনেকগুলা ইউজারকে একটা জায়গায় রেখে এটাকে গ্রুপ বলতেছি? ইউজারের গ্রুপ ক্রিয়েট করি আমরা, অনেকগুলো ইউজার, আচ্ছা, মনে করুন তাহলে মাল্টিপল। আমরা একটা মেশিনে কিভাবে অনেকগুলা ইউজারকে অ্যাক্সেস দিতে পারি? মানে সেম ধরেন আমি কালি লিনাক্সটা আমার পিসিতে ইউজ করতেছি একটা ওএস হিসাবে, এই ওএস এর ভিতরে আমি কিভাবে এতগুলা মানুষকে একবারে অ্যাক্সেস দিতে পারবো আর কি, যে গ্রুপটা ক্রিয়েট করার? হ্যাঁ হ্যাঁ, ও ক্ষেত্রে অনেক কমান্ড আছে, যেমন ইউজার অ্যাড কমান্ড। ইউজার অ্যাড দিলে কি হচ্ছে, আমি নতুন একটা ইউজার অ্যাড করতে পারছি। ইউজার অ্যাড দিয়ে আমি মনে করুন কি নাম আপনার, জাহিদ, ইউজার অ্যাড জাহিদ। আচ্ছা, আমার রুট তে করতে হবে, সুডো ইউজার অ্যাড জাহিদ। আচ্ছা, অথেন্টিকেশন ফেল, যাক এখানে পাসওয়ার্ড মেবি একটা অ্যাড করা লাগে, কমান্ডটা এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু যেটা হয় আমি জাহিদ নাম দিয়ে এখানে একটা ইউজার অ্যাড করে ফেলতে পারি। ওকে, ইউজার একটা জাহিদ একটা পারমিশন দিলে কি হবে, পরবর্তী এসইউ জাহিদ কমান্ড দিলে আমার জাহিদ নাম দিয়ে আমি লগ ইন করবো, এরপর থেকে কালি নাম দিয়ে লগ ইন করতে হবে না। অবশ্য এখানে অটোমেশনেরও কিছু টুলস আছে এন্টারপ্রাইজ লেভেলে, বা স্ক্রিপ্ট আছে, এরকম মাল্টিপল পার্সন নিয়ে কমান্ড দিয়ে দিয়ে অ্যাড করা যায়। তাহলে কি তারা কি এই সেম ডাইরেক্টরিটাই অ্যাক্সেস করতে পারবে? এই একটা ডাইরেক্টরি সবাই মিলে অ্যাক্সেস করতে পারবে? উইন্ডোজে যেমন ইউজার অ্যাড করলে আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট হয়, লিনাক্সের ক্ষেত্রে কি এইটা টোটাল এক ডাইরেক্টরিটাই সব মানুষ সেম অ্যাক্সেস পাবে? মানে আমি যদি তাদেরকে যদি পারমিশন দেই আর না কি। না, হোম ইউজার যেটা আমি
দাঁড়ান দেখাই। আরো একটু ব্যাকে যাই, সিডি স্পেস ডট ডট, এই যে আমি কালি নামের ইউজার ক্রিয়েট করে না, আমার জন্য একটা আলাদা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এই যে হোম কালি নামে একটা ইউজার ক্রিয়েট হচ্ছে। আমি যদি জাহিদ নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম তখন কি হতো, /home/জাহিদ নামের একটা ফোল্ডার ক্রিয়েট হতো। প্রত্যেক ইউজারের জন্য এমনি ফোল্ডার ক্রিয়েট হয়, মানে তার হোম ফোল্ডার। আর পারমিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন আমাদের এই যে কালি নামের যে ফোল্ডারটা, এখানে যদি আমার কালিকে পারমিশন দেয়া থাকে, দেখুন এখানে শুধু কালির জন্য রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, বাকিদের কিন্তু এটা পুরো ব্ল্যাঙ্ক। শুধু অন্য কেউ এসে এই কালি ফোল্ডারে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, কোনো কিছু মডিফাই করতে পারবে না। সাপোজ জাহিদ নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিন্তু তাকে তো একটু পারমিশন দেয়নি, এই পারমিশন শুধু কালিকে দেয়া, এই রিড রাইট এক্সিকিউট শুধু কালিকে দেয়া। তাই শুধু কালি এসে এখানে মডিফাই করতে হবে। জাহিদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আমি এখানে কিছু পড়তেও পারবো না, মডিফাইও করতে পারবো না। ওকে, মানে পারমিশনের কনসেপ্টটাই এমন। বা যদি এখানে কিছু স্পেসিফিক পারমিশন দেয়, অর্থাৎ রিড পারমিশন যদি দিয়ে দিই, যেমন এখানে শুধু আর যদি দিয়ে দিই থার্ড পোর্শনে, হ্যাঁ, তখন কি হবে, জাহিদ এসে শুধু রিড করতে পারবে যে এখানে একটা ফোল্ডার আছে, এর ভিতরে কি কি আছে এটা রিড করতে পারে, কিন্তু কিছু মডিফাই করতে পারবে না। ওকে, ক্লিয়ার হয়েছে না আরো জি স্যার, কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এবং লিনাক্সের এইটা খুব চমৎকার জিনিস, মানে একদম সবার জন্য ভাগ ভাগ করে দিচ্ছে। এই উপরটা খেয়াল করুন, রুট ইউজার, রুট গ্রুপ, কালি ইউজার, কালি গ্রুপ। এটা হচ্ছে পিছনে আমাদের যে আরো ব্যাকে গেলে যে রুট হোম ডিরেক্টরিটা আছে সেটা মেনশন করছে, কিন্তু নামটা খেয়াল করুন যে অন্য ইউজার হলে তার জন্য আলাদা নাম, আলাদা গ্রুপ নাম এভাবে শো করতে থাকে। উইন্ডোজের ভিতরেও এরকম পারমিশন আছে। উইন্ডোজে পারমিশন নামগুলো একটু আলাদা, হ্যাঁ, এবং ওখানে টোটাল 5টা পারমিশন লেভেল আছে, অ্যাডমিনিস্ট্রেটর, নর্মাল ইউজার, এরকম 5টা নাম আছে। আমার এই মুহূর্তে পুরোটা মনে পড়ছে না। তো উইন্ডোজেরও এরকম পারমিশনের কনসেপ্ট আছে, তবে লিনাক্সের গঠনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ও এত ইন ডিটেইলস করে স্পেসিফিক করে করে মানুষকে পারমিশন দেওয়া যায়, ম্যানেজমেন্টটা খুব সহজ হয়, ভালো হয়। স্যার, আমরা কি চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনটা একাধিক মানুষকে দিতে পারি? হ্যাঁ, দেয়া যায়, অ্যাডমিন করে দিতে পারি। আবার আরো একটা চমৎকার কনসেপ্ট আছে লিনাক্সে, সেটা হলো স্টিকি বিট। স্টিকি বিট স্টিকি বিট কি হয়, স্টিকি বিট যদি থাকে আমার এইখানে এস শো করে। স্টিকি বিটের কনসেপ্ট হলো, সাপোজ এই যে কালি নামের ইউজার, ওরে আমার একটা ফাইলের অ্যাক্সেস, মানে ফাইলটাকে রিড করতে দিতে হবে, তাকে মনে করুন মানডে ডট ব্যাক, মানডের কোন একটা ব্যাকআপ ফাইল আছে, হ্যাঁ, কালিকে আমার এটা অ্যাক্সেস দেওয়া দরকার। কালি নামের যে ইউজার, বা মনে করুন জাহিদ নামের একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, ওকে এই ব্যাকআপ ফাইলটা পড়তে দেওয়া দরকার। তো প্রবলেম হলো, ওর কাছে আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো শেয়ার করতে চাচ্ছি না, ওকে অ্যাকাউন্ট দিতে চাচ্ছি না, আর অ্যাডমিন প্রিভিলেজও দিতে চাচ্ছি না। আমি কি করতে পারি, এই যে মানডে ডট ব্যাকআপ ফাইল, এটার পারমিশনে গিয়ে স্টিকি বিট সেট করে দিতে পারি। হ্যাঁ, এটারও একটা কমান্ড আছে, চিট শিট দেখতে হবে আমার। যাই হোক, স্টিকি বিট সেট আপ করে দিলে যেটা হবে, এই যে জাহিদ যখন এই ফাইলটা অ্যাক্সেস করবে, সে অ্যাডমিন প্রিভিলেজ নিয়ে এই ফাইলটা অ্যাক্সেস করবে, কিন্তু আমি এই প্রান্ত থেকে, আমি কালি বা আমি রুট জাহিদের সাথে কোনো ক্রেডেনশিয়াল শেয়ার করিনি, তাকে কোনো অ্যাডমিন প্রিভিলেজও দেয়নি, অ্যাডমিন দেয়নি, এইটা কিন্তু ওই যে এই স্যার গুগল ফাইলের ডক্স এর মতো, আমরা যেমন গুগল অনেকটা, ডক্সে একজনকে অ্যাক্সেস দিতে পারি, তাকে এডিট অ্যাক্সেস আলাদা করে দিতে পারি আর কি, সেম এরকম টাইপের আর কি অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেকটা
তো এর মানে ফাইলটার পারমিশন চেঞ্জ করে দিলাম, ও অ্যাডমিন প্রিভিলেজে এটাকে রান করতে পারবে, মডিফাই করতে পারবে, কিন্তু ওর সাথে ক্রেডেনশিয়াল আমি কিছু শেয়ার করব না। ওকে, এমনও চমৎকার কনসেপ্ট আছে। এটা আমার কাছে ভাই অনেকটা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্টের ওই যে পাবলিক প্রাইভেট এন্ড প্রোটেক্টের ওই টপিকের হ্যাঁ, মতো আছে। জাভার সেই কনসেপ্টের মতো। জি ভাই আপনি ব্যাক স্পেস কিভাবে দিচ্ছেন? বুঝিনি। ব্যাক স্পেসটা কিভাবে দিচ্ছেন? এই পুরো লেখা সব মোছার জন্য? না না, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। সিঙ্গেল ব্যাক স্পেস কিভাবে ইউজ করতেছেন? এটা দেখি নর্মাল ব্যাক স্পেস দিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নর্মাল ব্যাক স্পেস দিলে চলে যাবে, আর কিছু দিচ্ছি ওকে, না। থ্যাংক ইউ। তবে থ্যাংক ইউ। পুরো স্ক্রিন ক্লিয়ারের জন্য আমি ক্লিয়ার নামের একটা কমান্ড ব্যবহার করছি, যে এটা লিখে এন্টার প্রেস করলে পুরো ডিসপ্লে ধরে আমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, পারমিশন নিয়ে আরো একটা ছবি শেয়ার করেছিলাম ভিডিওতে, যদি এখনো কেউ পারমিশনের ভিডিওটা না দেখে থাকেন ওটাও দেখতে পারেন। এই পারমিশনের কনসেপ্ট আমাদের হ্যাকিং এ খুব কাজে লাগে। রিয়েল লাইফে হ্যাক করতে গিয়ে অনেক সময় হয় কি, মানুষজন ভুল ভাল করে, মানে যেই ফাইলের সবার পারমিশনের দরকার নেই সেই জায়গা পারমিশন দিয়ে রেখেছে, বা অনেক সময় এমনও হয় রাইট পারমিশন দেয়, কোন একটা সেন্সিটিভ ফাইল তাকে রাইট পারমিশন অর্থাৎ লেখা মডিফাই করার পারমিশন দিয়ে রেখেছে। তো এইরকম সুযোগই তো হ্যাকার চায়, নিজের মতো মডিফাই করে দিল একটা কিছু রান করে। ওকে, আবার আমি একটা কিছু পারমিশন চেঞ্জ করতে পারছি, তো দিলাম একটা ফাইল বা হোল্ডারের পারমিশন চেঞ্জ করে আবার একটা ম্যালিশিয়াস কিছু এক্সিকিউট করে দিলাম। ওকে, এই এই কি বলে, পারমিশনের কনসেপ্ট গুলো চমৎকার ভাবে কাজে লাগবে আপনাদের হ্যাকিং এর সময়। ওকে, আপনাদের একটু আপনারা লিনাক্সের প্লেলিস্ট পুরোটা কমপ্লিট করলে আরো কিছু কোয়েশ্চেন আসতো, কিন্তু অধিকাংশই সেটা করেননি। একটু এটা কমপ্লিট করে ফেলুন। আজকে কি বার? ও, সোমবার। পরে আর একটা ক্লাস আছে। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা হ্যাকিং এর আরো অন্যান্য টপিকের আলোচনা করব। ভাইয়া আগামী লিনাক্সের, শুক্রবার কি লিনাক্স কি কোনো এক্সাম নেবেন? হ্যাঁ ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা লিনাক্সের এক্সাম নিব, এবং এক্সাম সাধারণত রাতের দিকে নেই, 8টা-9টার দিকে। মানে এটা কোশ্চেন বানানোর উপর ডিপেন্ড করে, দেখা গেল কোশ্চেন বানাতে আমাদের একটু লেট হয়ে গেল, 9টা-10টার দিকেও শুরু করতে পারি, অথবা 8টা-9টার দিকেও শুরু করতে পারি। স্যার ঘটনা হচ্ছে কি, আমার পরদিন থেকে মিড টার্ম আর কি, তো এটা কি কোনোভাবে এক্সটেন্ড করার কোনো সুযোগ আছে? মিড টার্মের আগেই এক্সামটা দিয়ে নেন, না হলে পরে গিয়ে একদমই আরো মাথায় থাকবে না। কেমন? 12 তারিখে এক্সামটা দিয়ে ফেলুন। ইউটিউবে থাকা যে কোনো একটা প্লেলিস্ট ক্লিয়ার করলেই এই এক্সামটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাপারটা এরকম? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি যে প্লে লিস্টটা বানিয়েছি ওই যে কমান্ড গুলো ওইটার উপরই এক্সাম নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার Okay. আরেকটা জিনিস, আমার একটু লেট কমান্ড হয়েছে, গুলা কি প্রেজেন্টটা দিয়ে দেওয়া যায়? কারোটাই বুঝিনি আমি, একটু আবার বলবেন। আমার আজকে একটু লেট হয়েছে, আপনি প্রেজেন্টে কি দিয়ে দিবেন? হ্যাঁ, লেট হলো কেন আজকে? আমার খেয়াল ছিল না যে আজকে ক্লাসটা আছে। ওকে, সরি। আপনার সিরিয়াল নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ, 12 মোহাম্মদ আলামিন। ওকে, দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কি কোশ্চেন বলছিলেন? আমি বলছিলাম যে এক্সামটা যে হবে এটা কি সব লিনাক্স কমান্ড, স্যার আপনার যে প্লেলিস্টটা আছে ওখান থেকে আর কি ওই লিনাক্স কমান্ড গুলো নিয়ে হবে? এটা কি হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি রিটেন অথবা এমসিকিউ এক্সাম থাকবে নাকি? একটা মানে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে এমসিকিউ, ওখানে কনসেপ্ট গুলো আচ্ছা, নিয়ে কোশ্চেন, আর আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট, ওখানে হচ্ছে মানে লিনাক্সের প্র্যাকটিক্যালে কমান্ড কি দিয়ে। আপনি সবাইকে, হ্যাঁ, আপনি সবাইকে কি নাম আলাদা বলি, টিকেটে কি স্ক্রিন শেয়ার দিয়ে করতে বলবেন? না না না, আমি টাস্ক দিয়ে দিব, প্র্যাকটিক্যাল টাস্ক, যে আমাকে এটা করে দেখাতে হবে বা এটা এটা করে দিতে হবে।
যারা একটু যে বাসায় প্র্যাকটিস করবে ভালো মতো তারা খুব অনায়াসে কাজটা করে ফেলতে পারে, করে ওইটার স্ক্রিনশট হচ্ছে এক্সামে আপলোড করতে হবে। এটা হচ্ছে প্রসেস। ওকে, দুইটাই আপলোডটা থাকে, কোথায় করতে এমসিকিউ হবে? দিতে হবে, প্র্যাকটিক্যালও দিতে হবে। গুগল ক্লাসরুমে সাবমিট হবে তাই তো সব? না না, আমি গুগল ফর্ম দিয়ে নেই। আর ও এই আচ্ছা আচ্ছা এক্সামের যে ঠিক আছে। লিংক বা আপডেট এগুলো সব আপনাদের ফেসবুকে যে মেসেঞ্জার গ্রুপটা না, ওইখানে দিব কিন্তু। কেমন, একটু এক্সামের আগে একটু সময়টা একটু মেসেঞ্জার গ্রুপে খেয়াল করবেন। ওকে, না হলে যেটা হয় মাঝে মধ্যে এক দুজন মেসেঞ্জার গ্রুপ খেয়াল করে না, দেখা যায় যে এক্সাম মিস করে ফেলে। আর বাকিরাও আরেকটা এক্সামটা জিনিস একটু ফ্রাইডে তাই এনশিওর তো? করবেন, একটু বলি আরেকটা জিনিস একটু এনশিওর করবেন, সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অযথা জিনিসপত্র দিবেন না বা কথা বলবেন না। যদিও আপনারা করেন না, তারপরও আমি আরেকবার নোটিফাই করে দিলাম। কারণ কি হয়, বাকিরা যারা একটু সিরিয়াস দেখা যায় যে তারা বিরক্ত হয়, মেসেঞ্জার গ্রুপে আর যায় না, দেখে মানুষজন লেখাপড়া ব্যতীত অন্য জিনিসপত্র নিয়ে কথা বলে বেশি। ওকে, এটা সবাই একটু মেনটেন করবেন কেমন, যদিও আপনারা অলরেডি করেন, তারপরও আরেকবার আমি মনে করিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, ওই আমাদের ধরে আজকে হচ্ছে চতুর্থ ক্লাস, বাট আসলে তো ক্লাস দুইটা হয়েছে, মানে মাঝখানে দুইটা তো আপনার অসুস্থতার কারণে বা বা আরেকটা আপনার পার্সোনাল কাজ ছিল এই জন্য হতে পারে না। এখন এগুলো কি কোনো ব্যাকআপ ক্লাস হবে? না না, ওই দিন তো ক্লাস অফ ছিল, ওই ও আচ্ছা ক্লাস ওইটা। ওই জুমে। হুম, হ্যাঁ হ্যাঁ, ক্লাস অফ ছিল, ওদের ক্লাস হয়নি কোনো। ক্লাসে আচ্ছা সবই হচ্ছে সিরিয়ালি জুমে সব লিস্ট করা বা আপনাদের ওয়েবসাইটেও লিস্ট করা। ওকে, আমরা ওই ক্লাসগুলোই কন্টিনিউ করছি। আমাদের যেটা হচ্ছে ডেট কম বেশি হচ্ছে, যে আচ্ছা, হয়তো ডেট আগে এই পরে ক্লাস হবে বাট টপিক আগে পরে হবে না, টপিক সেমই থাকবে। না না, হ্যাঁ হ্যাঁ, হুম টপিক হুম। সেমই থাকবে। আচ্ছা আচ্ছা টোটাল আচ্ছা। যে আপনাদের 37টা ক্লাস হয়, হ্যাকিং এ 37টা, হুম হুম হুম। আর ফ্রিল্যান্সিং এ কত 6টার মতো ক্লাস হয়, মানে এই টোটাল ক্লাস নাম্বার ঠিকই থাকবে। আচ্ছা এখন 37টা যে হবে, আজকে কত নাম্বারটা চলতেছে? আজকে কি 2 নাম্বার নাকি 4 নাম্বার? আজকে চতুর্থ ক্লাস। জি ভাই, আমার কোশ্চেন ওটাই ছিল যে আজকে তো চতুর্থ ক্লাস, বাট আসলে তো আজকে চতুর্থ ক্লাস না, আজকে তো সেকেন্ড ক্লাস। আজকে সিক্সথ ক্লাস হিসাবে 2 দিন অফ ছিল, তো ওই দুইটা বাদ দিলে আজকে ফোর্থ ক্লাস। স্যার ও তো আচ্ছা আচ্ছা। সিকুয়েন্সিয়ালি যাচ্ছে। ও আচ্ছা, ওকে ওকে ওকে, সরি সরি। আচ্ছা, আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন, আমাদের যে এক্সামটা হবে এটার আগে পরে টোটাল সময় কতক্ষণ যেতে পারে? এক্সামের সময় হ্যাঁ হ্যাঁ। 1-2 ঘন্টা মতো হতে পারে। মানে এটা আমি কোশ্চেন প্রত্যেক ব্যাচে আলাদা করি তো, একটু একটু ডিফারেন্ট হয়। দেখা গেল কোশ্চেন বেশি দিলাম, একটু সময় বেশি লাগছে আপনাদের জন্য, আমি বাড়িয়ে দিতে পারি, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দিলাম বা 1.5 ঘন্টা দিলাম এমন। তবে অ্যারাউন্ড এরকম টাইমই হবে। তবে আচ্ছা আমাদের ফাইনাল এক্সাম যেগুলো নেই ওগুলো সময় বেশি হয়, মানে একদম শেষের দিকে যে এক্সাম গুলো নিব ওগুলো 4-5 ঘন্টার মতো হয়ে যায়। ওকে, থ্যাঙ্কস। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করবো, এটা হচ্ছে যে মানে ডেটা রিকভারি সম্পর্কে, মানে আমাদের এখন মানে আমাদের কোনো টপিকের সাথে না, তো কোশ্চেনটা কি করতে পারি? বুঝতে পারছি না কি নিয়ে বলছেন। আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে ভাই হচ্ছে যে কোনো ডেটা রিকভারি নিয়ে। তো আমাদের মেবি টপিকের মধ্যে না, আমি একটু এই টপিকটা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের কোনো স্টোরেজে সাপোজ আমি একটা পেন ড্রাইভে আমি কোনো ডেটা রাখছি, দেন আমি ওটা ডিলিট করে দিছি, দেন অথবা আমার হচ্ছে যে পিসি ড্রাইভে আমি হচ্ছে যে কোনো একটা কিছু রাখলাম, দেন ওই ফাইলটা আমি নেক্সট টাইম একদম পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, দেন এটা কি সামহাও হচ্ছে যে আমরা রিকভারি করার কি কোনো চান্সেস আছে কিনা? হ্যাঁ, রিকভারি করা যায়, কয়েকটা টেকনিকে রিকভার করা যায়। একটা ক্লাসে সময় পেলে এই রিলেটেড কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এমনিতে প্রসিডিউর হচ্ছে কিছু ফ্রি টুলসও আছে, কিছু কমার্শিয়াল সফটওয়্যারও আছে আমাদের এই কাজগুলো করে দিতে পারে। কিছু কি বলে সিনারিও আছে, সেক্ষেত্রে ডাটাগুলো চরম ভাবে ডিস্ট্রয় হয়ে যায়, ওগুলো আসলে রিকভার করা যায় না, কিন্তু মোস্ট অফ দা কেসেই ডাটা রিকভার করা যায় বা সম্ভব। আচ্ছা আচ্ছা। পার্মানেন্টলি রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিলেও পসিবল? হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা ক্লাসে আমি বোঝাবো যে কেন আসলে সম্ভব হয় বা
হ্যাকার পার্সপেক্টিভে চিন্তা হ্যাঁ করলে হ্যাঁ, কি আমি কি এই বিষয়? এই জন্য আর কি আপনাকে জিজ্ঞাসা করছি। আমি একটা হচ্ছে ডেটা রিকভারির হচ্ছে যে একটা কাজের সম্পর্কে কথা বলতে দেখছিলাম। তো তো এমন হচ্ছে যে পার্মানেন্টলি রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছে, বা একদম কমপ্লিটলি ড্রাইভে হচ্ছে যে মানে ফরম্যাট হয়ে গেছে। দেন আবার হচ্ছে যে মানে এথিক্যাল হ্যাকিংয়ের মাধ্যমে ওটা আবার রিকভারির সম্পর্কে একটা ভিডিও দেখছিলাম। তো আর কি এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে এটা পসিবল কিনা। হ্যাঁ হ্যাঁ, পসিবল। ভাইয়া ওকে, সময় শেষ হ্যাঁ নাকি ভাইয়া? আজকে, হ্যাঁ বলুন, একটু দ্রুত বলবেন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে পারমিশন সম্পর্ক মানে আজকে একটু দেখাইলেন, হয়তোবা গোটাটা দেখাননি, যতটুকু দেখাইছেন আমি ততটুকুই দেখছি। কিন্তু মানে পারমিশনের টোটালটা কি আমাদেরকে আগে ইয়া করতে হবে, শেষ করতে হবে নাকি, তাই বলতেছে দিছেন কাজ? হ্যাঁ হ্যাঁ, ওই যে লিনাক্সের যে প্লে লিস্টটা, ওখানে হ্যাঁ এই হ্যাঁ। পারমিশন চেঞ্জের আরো কতগুলো কমান্ড এবং আরো কিছু কনসেপ্টের আলোচনা, যেমন রিড রাইট এক্সিকিউটের যে আলোচনা, ওগুলো ওই ভিডিওতে আরো বলেছি। ও, কেমন? ওটা দেখলেই হবে তো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, না হলে যেটা আচ্ছা হয় স্যার, লিনাক্সের কমান্ড গুলো সব যদি আলোচনা করতে যাই, দেখা যায় মানে আমাদের টোটাল ক্লাস হচ্ছে 37টা, শুধু লিনাক্সের আলোচনা করতেই অন্তত 7-8টা ক্লাস লেগে যাবে। তো তাহলে তো প্রবলেম, আমাদের আরো তো হ্যাকিং এর অনেক আলোচনা বাকি। এজন্যই সাপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে ভিডিওগুলো আলাদা আপলোড করা। ওকে, কারণ প্রত্যেক ব্যাচেই দেখেছি যে আসলে সব আলোচনা করে শেষ করা যায় না, তো একটু কষ্ট করে ওগুলো দেখে নেবেন। কেমন? লিনাক্সে একটু বেশি সময় লাগবে এটাই, অন্যান্য সময়গুলো সময় কম লাগবে। হ্যাঁ মানে অনেক একদমই নতুন কনসেপ্ট অনেকে ধরে উঠতে পারে না, যেমন দেখেন এই যে সেট আপেও অনেকের অনেক অসুবিধা হয়, অনেক ল্যাকিংস থেকে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার ওকে, আপনি যেমন আমাদেরকে আজকে এই যে চিটশিট দেখালেন না ফাইন্ডের, এরকম কি কোনো ওয়েবসাইট আছে যেটার ভিতরে সবগুলো কমান্ডের একবারে ডাইরেক্টরি থেকে সাব কমান্ড সহ সবগুলো চিটশিট এক জায়গায় পাওয়া যাবে? যেমন প্রোগ্রামিং এর জন্য W3 স্কুলে সব পাওয়া যায়, এরকম কি লিনাক্সের জন্য কোনো কিছু আছে? একটা সাইটের লোগো মনে পড়ছে, নাম মনে পড়ছে না, cheatsheet.fr সম্ভবত, এরকম একটা সাইট স্যার আছে আপনি কি। যদি একটু পান স্যার কাইন্ডলি আমাদের গ্রুপে একটু দিয়ে দিয়েন, তাহলে অনেক আহ, হেল্প হবে আমাদের হ্যাঁ জন্য। হ্যাঁ, এমনি আপনি নিজে তো গুগলে সার্চ করুন লিনাক্স কমান্ড চিট শিট লিখে অনেকগুলো সাইট খুঁজে পাবেন, এখান থেকেও আইডিয়া নেন, অসুবিধা নেই তো। ওকে 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 স্যার। ওকে, আর ইন ডিটেইলস যদি পড়তে চান একটা বই সাজেস্ট করব, লিনাক্স বাইবেল। ওটা লাস্ট যে রিলিজটা আমি দেখেছিলাম, ওটার মাত্র 1200 পৃষ্ঠার বই, এখন হয়তো আরো মোটা করেছে। এটা কি মানে বেশ, ইবুক পাওয়া যায় তো স্যার নাকি? ই বুক পড়তে দেন না, 1200 পেজ স্ক্রল করতে করতে হাত ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্যাল বুক পড়তে গেলেই মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। তবে খুব ভালো আলোচনা করা একদম লিনাক্সের ইন ডেপথ থেকে, নামেই বোঝা যায় লিনাক্স বাইবেল, নামটাই এটা, লিনাক্স বাইবেল। ওকে, আচ্ছা আজকে আমরা তাহলে এখানে ক্লোজ করি। আপনারা সবাই লিনাক্সের প্রস্তুতিটা ভালো করে নিতে থাকুন, আমরা এরপরে কম্পিউটার নেটওয়ার্কের আলোচনায় মুভ করব। ওকে, আজকে এ পর্যন্তই, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।